আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যে কোনো সাংবাদিক যারা এখন কারাগারে আটক আছেন তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায় 400-র মতো পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছিল, পুলিশ ফোর্স কার্যত নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। যে সামনে হয়তো 20-50 জন দাঁড়িয়ে আছে, সেনাবাহিনীর সদস্যরা এসে বলছে যে আমাদেরকে 20 মিনিট সময় দেন, আমরা একটু ভেতরে যাই, আমরা সেখান থেকে ওনাদেরকে বের করে আনি। মানে এটা কি দ্য সোকল বিক্ষোভকারীদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে যেতে হবে আপনার? গত 1 বছর সরকারি চাকরি করে আমার অভিজ্ঞতা একেবারেই ভালো হয়নি। একটা গ্রুপ যখন বলছে যে এখানে 500 লোক মারা গেছে, আর একটা গ্রুপ বলছে না ওখানে কিছুই হয়নি। সো অ্যাজ এ জার্নালিস্ট এটা তো আপনার জন্য একটা কঠিন পরীক্ষা। সেই সরকারের উপর বিএনপিরও ইনফ্লুয়েন্স ছিল, সেই সরকারের উপর জামায়াতেরও ইনফ্লুয়েন্স ছিল, এনসিপির ইনফ্লুয়েন্স ছিল, আদার্স কিছু ইসলামিস্ট পার্টি তাদেরও ইনফ্লুয়েন্স ছিল। আজকে আওয়ামী লীগকে যারা চরম শত্রু হিসাবে ভাবাপন্ন হিসাবে দেখছে, 5 বছর পরে আওয়ামী লীগ তো তাদের কাছে অ্যালাইও হতে পারে। আওয়ামী লীগ ভারত নির্ভর একটা দল হয়ে পড়েছিল। হ্যাঁ, এনসিপি জামায়াতের ছায়াতলের মাধ্যমে থেকে তারা সংসদে গেছে। পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ফলাফল, এটা আমাদেরকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে। চর্চায় স্বাগত। তির্যকে আজ আমাদের অতিথি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও সাংবাদিক আকবর হোসেন। আকবর হোসেন, তির্যকে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনি তো অন্তর্বর্তী সরকারের পিরিয়ডে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে যুক্ত হলেন। 10 এপ্রিল আপনি সেখান থেকে পদত্যাগ করলেন। 11 এপ্রিল। তো এই যে এই পিরিয়ডটাতে বাংলাদেশের প্রেস উইং ধরে বা বিভিন্ন জায়গা ধরে নানান ধরনের সমালোচনা হয়েছে, যেগুলো এখনো বারবার সামনে আসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে? আচ্ছা, মানে সমালোচনাটা কোন জায়গায় যদি আপনি আমাকে ধরিয়ে দেন? সমালোচনা আমি একদম যদি বলি যে যেমন মহিউদ্দিন সরকার ঢাকা পোস্টের সম্পাদক ছিলেন, তিনি মুক্ত গণমাধ্যম দিবসে ফেসবুকে একটি পোস্ট দিলেন। সেখানে তিনি বললেন সুস্পষ্টভাবে যে প্রেস সচিব শফিকুল আলম, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, তিনি সরাসরি চাপ প্রয়োগ করেছেন, এক রকমের ধমকেছেন বলেও এক ধরনের ভাষ্যটা আছে আর কি। এবং সেটারই প্রেক্ষাপটে উনি শেষ পর্যন্ত দেশে আর থাকেননি, তিনি চলে গেছেন। এই ধরনের যে বিষয়গুলো, বা সাংবাদিকদের নামে একের পর এক নানা ধরনের মামলা, হত্যা মামলা পর্যন্ত হয়েছে। এমনকি এও দেখা গেছে যে শ্যামল দত্তের কেসের ক্ষেত্রে যেটা দেখা গেছে, তার পরিবারের দাবি যে যেই হত্যা মামলার জন্য তিনি অভিযুক্ত বা যেখানে তাকে আসামি করা হয়েছে, সেই হত্যার ঘটনাটা যখন ঘটে তিনি তখন এর আশপাশে ছিলেন না, মানে ঢাকাতেই ছিলেন না। এই ধরনের একটা বক্তব্য আছে। এরকম নানা ধরনের বা মব ভায়োলেন্সের জায়গা বা মব আক্রমণের যে জায়গাগুলো, সেইগুলো নিয়ে এক ধরনের সমালোচনা আছে। এইটাকে আপনি কিভাবে? আচ্ছা, আমি তো যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছিলাম না, সো ওনাদের প্রেস উইংটা একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা, আর আমি যেখানটা কাজ করেছি আমার কাজটা ছিল সম্পূর্ণ আলাদা। এবং আমার আসলে কোনো পলিসি ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতাও ছিল না, এবং সেগুলোর মধ্যে আমি ইনভলভও ছিলাম না। যেহেতু আপনারা জানেন যে দেশের বাইরে কর্মরত থাকা মানে হচ্ছে আপনি সেন্টার থেকে অনেক দূরে থাকা, ব্যাপারটা সেরকম। আর যে উদাহরণগুলোর কথা আপনি বললেন, এই উদাহরণগুলো যদি ঘটে থাকে, মানে কিছু ঘটনা তো ঘটেইছে, আমরা দেখেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে অনেক হত্যা মামলা হয়েছে। আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি যে এটা হওয়াটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? দেখেন, আমাদের সোসাইটিতে সাংবাদিক বলুন, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউই কোনো সমালোচনার ঊর্ধ্বে না। এবং মোরলেস সব প্রফেশনেই কিন্তু পলিউটেড, তাই না? মানে সব প্রফেশনে সুযোগ সন্ধানী লোকজন থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন আনতে পারেন, যে তার বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা থাকে বা দুর্নীতির অভিযোগ থাকে বা অন্য কোনো অভিযোগ থাকে, সো আপনি ইভেন যদি হত্যাকাণ্ডের অভিযোগও থাকে, আপনি সেটাকে মানে ওইভাবে ডিল করতে হবে, স্পেসিফিক অ্যালিগেশন দিয়ে ডিল করতে হবে। কিন্তু ঢালাও অভিযোগ দিয়ে, এবং যদি আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যে কোনো সাংবাদিক যারা এখন কারাগারে আটক আছেন তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটা আমি না, আমার ধারণা এটা কেউই বিশ্বাস করবে না এটা। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, তারা কেউ হত্যাকাণ্ডে উস্কানি দিয়ে থাকেন, বাংলাদেশের আইন কি বলে, সেখানে তারা আসলে উস্কানি দিয়েছেন কিনা, তো এগুলোকে বিচার বিশ্লেষণ করে এবং সেটার লিগ্যাল স্টেপস কি হতে পারে, এগুলোকে দ্রুত যাচাই বাছাই করা দরকার।
আর সবচেয়ে বড় কথা যে অভিযোগ যদি থেকেও থাকে স্পেসিফিক্যালি সেটা বিচার হতে হবে। আপনি তো বিচার ছাড়া কাউকে দিনের পর দিন কারাগারে আটকে রাখতে পারেন না। এটা তো একেবারে হিউম্যান রাইটসের বেসিক। তো ঠিক আছে, যদি তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার স্পেসিফিক অ্যালিগেশন থাকে, তাদের বিরুদ্ধে সেই চার্জ হোক, ইনভেস্টিগেশন হোক, চার্জশিট হোক, বিচার হোক, আই ডোন্ট মাইন্ড। কিন্তু যদি সেটা না থাকে তাহলে আপনি তাকে আটকে রাখবেন কেন? আপনি নিশ্চয়ই আপনি দেশ থেকে দূরে ছিলেন বা সেই সময়টাতে কর্মক্ষেত্রে ছিলেন। সেই পিরিয়ডে নিশ্চয়ই দেশের ঘটনাবলীর দিকে আপনার এক ধরনের নজর নিশ্চয়ই ছিল। সেটা নিশ্চয়ই একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে হোক, একজন নাগরিকের দৃষ্টিকোণ থেকে হোক, সেটা নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করেছেন। যে প্রশ্নটি করতে চাই সেটা হলো যে এই পিরিয়ডটাতে আমি যদি বলি 2024-এর 5 আগস্ট থেকে এখন পর্যন্ত, এই টাইমলাইন পর্যন্ত যদি আমি ধরি বা নির্বাচনের আগ পর্যন্ত যদি ধরি, এই পিরিয়ডটাতে বাংলাদেশের সংবাদ মাধ্যম বলি বা হচ্ছে মুক্ত মতের জায়গা বলি, সেই জায়গাটাকে আপনি কেমন দেখেছেন? এটা দুই রকম ভার্সন আছে। আপনি কোন প্রেক্ষাপট থেকে বিষয়টাকে বিবেচনা করবেন সেটার একটা বিষয়। ধরুন আপনি যদি বিবেচনা করেন যে বাংলাদেশে 5ই আগস্ট কোনো কিছুই ঘটেনি, তাহলে আপনি একরকম উত্তর পাবেন। আর যদি আপনি মনে করেন যে বাংলাদেশে 5ই আগস্ট একটা অভ্যুত্থান ঘটেছে এবং যার আগে পরে প্রায় 1000-দেড়েকের মতো লোক মারা গেছে, তাহলে আপনি একরকম উত্তর পাবেন। কারণ 5ই আগস্টের পরে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ছিল অত্যন্ত একটা ভঙ্গুর দশা। আপনি জানেন যে প্রায় 400-র মতো পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছিল, পুলিশ ফোর্স কার্যত নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। তৎকালীন বাংলাদেশের চিফ জাস্টিস হঠাৎ করে উনি হাওয়া হয়ে গিয়েছিলেন। পরে ওনাকে আবিষ্কার করা হলো, উনি একটা অনলাইনে ফুল কোর্ট সভা ডেকেছিলেন, যেদিন হাইকোর্ট ঘেরাও করা হলো। তারপরে সেনাবাহিনী রাস্তায় ছিলেন, বাট মোরলেস তারা ছিলেন নিষ্ক্রিয়। রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান, সেখানে মানে যারা বিগত সরকারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন তারা কেউই নাই, তাদেরকে সরানো হয়নি, অনেকে দিনের পর দিন অফিসে আসছেন না। এবং প্রফেসর ইউনূস যখন ক্ষমতা বা দায়িত্ব নিলেন, তার আগ পর্যন্ত বাংলাদেশে 4 দিন কোনো সরকার ছিল না। মানে এটা কিন্তু খুবই আনপ্রেসিডেন্টেড। আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত জায়গায় অভ্যুত্থান হয়েছে বা সেটা যে কোনো ধরনের অভ্যুত্থানই হোক, সরকার ছাড়া একটা দেশ 4 দিন থাকতে পারে, বাংলাদেশে এটা ঘটেছে, এটা নজিরবিহীন একটা ঘটনা। সো যখন ওই সরকার আসলো, সেই সরকারের প্রশাসনকে ঠিক করা, জায়গা মতো লোক সেট করা, লোক খুঁজে বের করা, পুলিশ ফোর্সকে মোবিলাইজ করা, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এবং এই সময়টাতে অনেকেই কিছু সুযোগ নিয়েছে, নেয়নি তা না। হয়তো আমার সঙ্গে আপনার একটা ব্যক্তিগত শত্রুতা ছিল, আমি মনে করলাম যে দিস ইজ দ্য রাইট টাইম, এখন আপনাকে গিয়ে যদি আমি কিছু একটা করি তাহলে পুলিশও আসবে না, কেউ হেল্প করতে পারবে না। সো আমি একটু মাসল পাওয়ার দেখালাম। এরকম বহু ঘটনা ঘটেছে। এবং আপনি তো জানেন যে আমাদের সমাজে লোকে শুধু একটা প্রফেশনের সঙ্গে জড়িত থাকে না, আমরা মাল্টিপল প্রফেশনের সঙ্গে আমাদের এখানে অনেকে জড়িত থাকে। যে একজন ব্যক্তি শুধু সাংবাদিক, সে শুধু সাংবাদিকতাই করছে না, সে অন্য কিছুও করছে। একজন মিডিয়ার মালিক, সে শুধু মিডিয়ার মালিক না, তার আরও 10টা ব্যবসা আছে। এখন তাকে কোনটার জন্য করা হয়েছে এগুলো কিন্তু নির্ণয় করার ব্যাপার আছে। এখন আপনি হয়তো তাকে অন্য বিজনেসের জন্য লায়াবল করলেন, তখন সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আমি তো ভাই মিডিয়ার মালিক, গণমাধ্যমের স্বাধীনতা নাই, আমি একটা এক্স মিডিয়া চালাই বলে বা ওয়াই মিডিয়া চালাই বলে আমার সঙ্গে এরকম করা হচ্ছে। তাহলে এটাকে আপনি আইডেন্টিফাই বা ডিফাইন করবেন কীভাবে? সো এই ঘটনাগুলো, এই যে একটা মানে একটা থিন লাইন 5ই আগস্টের পরে যেটা ঘটেছে, আমি বললাম যে রাষ্ট্র ব্যবস্থার ভঙ্গুরতা, সেখানে আইন এবং বিচারের অনুপস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা অথবা তাদের না থাকা, এই সব কিছু মিলিয়ে কিছু ঘটনা ঘটেছে, সেটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু সেই ঘটনাগুলোকে আমি মনে করি যে পরবর্তীতে কারেকশনের সুযোগ ছিল, যেটা আমি একটু আগে বললাম, যে আপনি হয়তো ঢালাও অনেক মামলা করেছেন, তো এখন তো আপনার সেটার বিচার বিবেচনা করার সুযোগ আসছে। কিংবা ইন্টারিম গভর্নমেন্ট চাইলে তার আগেও করতে পারতো, হয়তো আরও 6 মাস আগেও করতে পারতো। সো আপনি একটা হিট অফ দ্য মোমেন্টে বা একটা চরম ভায়োলেন্ট পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটবে, তখন হয়তো আপনার হাত থাকবে না, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার সেগুলোকে রিভিজিট করার সুযোগ। এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে হিট অফ দ্য মোমেন্টের কথা বললেন, 5 আগস্টের পরপর একটা আনস্টেবল কন্ডিশন, সেটাকে নতুন করে রিঅর্গানাইজ করা, এই বিষয়গুলো নিশ্চিতভাবে এটা আমলে নেওয়ার বিষয় আছে। কিন্তু তারপরে আমরা যদি দেখি যে 2025-এর ডিসেম্বরে গিয়ে দুটি সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়া, ডেইলি স্টার, প্রথম আলো আক্রান্ত হলো, শুধু সংবাদ মাধ্যমই না, এর বাইরে হচ্ছে কালচারাল অর্গানাইজেশন হিসেবে যে দুটি, উদীচী এবং হচ্ছে ছায়ানট আক্রান্ত হলো, এবং সেখানে একদম ঘোষণা দিয়ে আক্রমণ করার যে বিষয়টি ঘটলো। এবং প্যারালালি সেই মোমেন্টে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দায়িত্বশীল জায়গা থেকে প্রেস সচিব
এর আগে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন বিভিন্ন সময় এই বিষয়গুলো সামনে আসছিল যে মব হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই ধরনের অভিযোগগুলো কিন্তু উঠছিল, সংবাদ মাধ্যমে এটা প্রকাশও করছিল। কিন্তু সেই সময়টাতে এই সম্পর্কিত প্রশ্ন করার পরে উনি একটি বক্তব্যে বলেন যে এটা প্রেশার গ্রুপ হিসেবে উনি মনে করেন। এই বিষয়গুলো কোনোভাবে হচ্ছে উৎসাহিত করেছে বা শুরুর দিকে আমি যদি বলি 24-এর শুরুর ধাপে, আমি যদি 24-এর মার্চ পর্যন্তও ধরি, যে সেই সময়টা উত্তেজনা এত দূর পর্যন্ত লিঙ্গার করতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকার একটা সময় পার করে ফেললো, ঐকমত্য কমিশনের রিপোর্ট চলে আসছে, এই রকম সিচুয়েশনে আমি ডিসেম্বরে এই ধরনের আক্রমণ কেন দেখব? আচ্ছা, এখানে আমার উত্তরটা হচ্ছে এরকম। প্রথম কথা, যে ঘটনা ঘটেছে এটা তো মানে নিন্দনীয়, এটাকে তো ডিফেন্ড করার কোনো কারণ নাই। মানে ঘটনা মানে পরিস্থিতি যাই হোক না কেন, এখানে আমার যে অবজারভেশনটা সেটা হচ্ছে ধরুন অন্তর্বর্তী সরকার আসার পরে সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া, আপনারা জানেন যে যখন এই প্রসঙ্গটা উঠতো এটা নিয়ে কিন্তু ব্যাপক শোরগোল তৈরি হতো যে সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিবেন কেন? তো এখানে আমি বিষয়টাকে দেখি অন্যভাবে। দেখেন, যখন প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণের ঘটনা ঘটল, আমরা জানি যে হাদির হত্যাকাণ্ডের পরে বা ততক্ষণে, তখন তো মনে হয় হাদি মারা যাননি, মানে তার মৃত্যু সংবাদের পরপর। আচ্ছা। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বাইরে থেকে কেউ কেউ এটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, যে বিশেষ করে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো তাদের এই যে সোকল উস্কানি, এটা কিন্তু ওই ঘটনাকে পরিপ্রেক্ষিত করে নতুনভাবে হয়নি, এর আগেও ঘটেছে। তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি ছিল? আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে যে আমরা সবাই জানতাম যে হাদি হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ ছিল যে আপনি সোশ্যাল মিডিয়াতে কি ঘটছে এটাকে আপনি ট্র্যাক ডাউন করবেন। যে লোকগুলোর কথা বলা হচ্ছে তারা কি ধরনের পোস্ট দিচ্ছে, তারা কি ধরনের উস্কানি দিচ্ছে, এগুলোকে আপনাকে দেখতে হবে। আমি দেখলাম যে একটা এরকম পোস্ট হলো, সেই পোস্টেরও প্রায় আরও 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে গিয়ে ডেইলি স্টারে বা প্রথম আলোতে আক্রমণের ঘটনা ঘটল। আমি একটা প্রশ্ন করি, আপনারা এই প্রশ্নটা নিজেদেরকেও করেন, যে ডেইলি স্টার এবং প্রথম আলোর জায়গাটা, মানে ঘটনাটা যে জায়গায় ঘটেছে, ওইখান থেকে নিয়ারেস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দূরত্ব কতটা? খুব বেশি না। তারা যদি হেঁটেও আসে দূরত্ব কতটা? তাহলে সেক্ষেত্রে তো আমি বলি তাহলে তারা আসলেন না কেন? এবং আমরা দেখলাম যে পরবর্তীতে আসলেন বটে, এসে তারা একটা অনুনয় বিনয় করলেন যে আমাদেরকে 20টা মিনিট সময় দেন, আমরা একটু ভিতর থেকে তাদেরকে বের করে আনি। তাদেরকে কি এই জন্য রাস্তায় বা মাঠে নিয়োগ করা হয়েছিল? কিন্তু তারা তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত পুলিশ ফোর্স, আপনি শুরুতেই বললেন যে পুলিশ ফোর্স আনস্টেবল কন্ডিশনে ছিল, তারা এক ধরনের নিজেরাও অনিরাপত্তায় ভুগছিল। আমি আর্মির কথা বলছি। হ্যাঁ, আর্মি তখন মাঠে, আর্ম ফোর্সের, হ্যাঁ আর্মি তখন মাঠে, এবং আর্মি যখন এসে অনুনয় বিনয় করছে যে আমাদেরকে 20টা, আপনি দেখেছেন সেই ভিডিও, দেখেছেন না? যে সামনে হয়তো 20-50 জন দাঁড়িয়ে আছে, সেনাবাহিনীর সদস্যরা এসে বলছে যে আমাদেরকে 20 মিনিট সময় দেন, আমরা একটু ভেতরে যাই, আমরা সেখান থেকে ওনাদেরকে বের করে আনি। মানে এটা কি দ্য সোকল বিক্ষোভকারীদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে যেতে হবে আপনার? এই আর্মির এই পজিশনটা এই সময় যদি আমি ব্লেম করি, তাহলে আর্মির এই ধরনের পজিশন কিন্তু প্রিভিয়াস হচ্ছে। আমি ব্লেম করছি না, আমি জিনিসটাকে মানে বিষয়টাকে সামনে আনছি। মানে আমি আর্ম ফোর্সের জায়গায় যদি আমি প্রশ্নটা এই জায়গা, এই পয়েন্টে এখন আপনি যদি বলেন যে সরকার তো একটা, সরকারকে যদি আপনি একটা ইউনিট হিসেবে ধরেন, যেমন এখন যদি কোনো ঘটনা ঘটে বাংলাদেশে, তারেক রহমান নিজে গিয়ে তো সেখানে ওই দরজায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারেক রহমান তো সমালোচনার শিকার হবেন, প্রশ্নের সম্মুখীন হবেন, সমালোচনা তাকেই করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনি দেখবেন যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনার সরকারের কি ধরনের স্টেপস আছে সেটা একটা বড় বিষয়। এখন সরকার, আর্মি বলেন বা পুলিশ বলেন, তাদেরকে তো তারা নিষেধ করে নাই যে তোমরা এখানে অ্যাক্ট করো না। পুলিশ বলুক, তৎকালীন পুলিশ বলুক যে আমাদেরকে নিষেধ করা হয়েছিল, যে প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমাদেরকে বলেছিল যে তোমরা এখানে যেও না। আমি এই জায়গাটাতে যেই পয়েন্টটাতে আমি আসলে আলোটা ফেলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা তো একটা ধারাবাহিকতা, একের পর এক ঘটছে। কারণ আমরা এর আগে দেখছি যে মাজারগুলো আক্রান্ত হচ্ছে, কবর থেকে লাশ তুলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
বা বিভিন্ন ইস্যুতে শাহবাগ বলি, সচিবালয় বলি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, এবং বিক্ষোভ মানে হচ্ছে এক ধরনের, সেখানে আমরা পুলিশকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে দেখছি যে তারা দাঁড়িয়ে থাকছে, তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে যে তারা এখানে অ্যাক্ট করবে নাকি অ্যাক্ট করবে না। এটা তো একটা ধারাবাহিকতা। এটার প্যারালালি যখন আবার যাওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যখন প্রশ্ন করা হচ্ছে, যেমন 5 আগস্টের পর আমরা কয়েকটা টিভি চ্যানেল, 71 বলি, সময় বলি, এই চ্যানেলগুলোতে ভাঙচুর হতে দেখলাম, ভেঙে ফেললো। এটা আমি ধরেই নিলাম আপনি যেটা শুরুতে বললেন যে হিট অফ দ্য মোমেন্টে ঘটনাগুলো ঘটেছে, বা বাটার দোকান লুট হওয়া, এই ঘটনাগুলো হিট অফ দ্য মোমেন্ট আমি যদি ধরেও নিই। এটা যখন পরে একটা নিয়মিত বিরতিতে ঘটতে থাকলো, তখন যখন আমরা বিশেষত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, এইখান থেকে ম্যাক্সিমাম ভাষ্যগুলো আমরা পেতাম, সেখান থেকে যখন বলা হচ্ছে যে এটা আসলে আমি প্রেশার গ্রুপ মনে করি, এটাকে মব মনে করি না। হাসনাত আবদুল্লাহর একটা কমেন্ট, তিনি এখন সংসদ সদস্য, তার একটা কমেন্ট সরাসরি কোট আনকোট মব মারানি দেখে নেওয়া হবে, এই ধরনের এক ধরনের বক্তব্য আমরা পেয়েছি। এরকম নানা ধরনের বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি। তো তখন তো একটা থাকে না যে ডিফ্যাক্টো, আবার প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে ওরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তার মানে তো ক্ষমতার উৎস আমি দেখিয়ে দিলাম যে এই জায়গাটা, বা মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্ট করতে গিয়ে তাদের তো এটা কনফিউজড হওয়াটা তো অস্বাভাবিক কি, যে আসলে কার বিরুদ্ধে আমি কতটুকু ব্যবস্থা নেব, কে আছে এখানে। দেখেন, সরকারের দিক থেকে তো এগুলোর একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন থাকা দরকার, যে হুয়েভার তোমরা এটা যেটাই করো না কেন, এটা করে তোমরা পার পাবা না। যেমন আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের অনেক ক্ষেত্রে তাদের শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। চিফ অ্যাডভাইজার বিভিন্ন সময় বলতে পারতেন যখন কোনো ঘটনা ঘটছে যে নো, এইভাবে চলতে পারে না। উনি কিন্তু প্রথমে এয়ারপোর্টে এসে একটা কথা বলেছিলেন যে আপনারা যদি আমাকে চান তাহলে আমার কথা শুনতে হবে, হ্যাঁ, সুস্পষ্টভাবে তিনি কিন্তু তার মানে হচ্ছে যে যদি এই ধরনের ঘটনা ঘটে, ওনাকে বাইপাস করে যদি কোনো গ্রুপ কোনো কিছু করতে চায়, তাহলে ওনার সেটা পরিষ্কার করা উচিত ছিল তখন, যে না আমি পারছি না, আমি থাকবো না, যদি এরকম হয় সরি আমি। কিন্তু উনি ওই কাজটা করেননি। এমনকি উনি কিছুটা জোরালো স্টেটমেন্ট, যখন বাজার ভাঙা হচ্ছিল বেশ কিছু, এবং আরো অন্য জায়গায় ঘটছিল, ওনার দিক থেকে আরো শক্ত স্টেটমেন্ট আসা উচিত ছিল। কেন আসেনি সেটা আমি জানি না। বাট অনেকে বলতে পারেন যে ওনার প্রেস সচিব তো বলেছেন। দেখুন, প্রেস সচিব বলা আর উনি বলা দুটোর মধ্যে কিন্তু প্রেস সচিবের ভাষ্যটা তো আসলে প্রধান উপদেষ্টার ভাষ্য হিসেবে মানুষ বিবেচনা করবে। তারপরেও মানুষ শুনতে চাইবে ওনার কাছ থেকে। কিছু কিছু বিষয় থাকে যে আপনি আশ্বস্ত হতে চাইবেন ফ্রম হর্সেস মাউথ। তাহলে আপনি কি বলছেন যে এই জায়গায় আসলে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান নেননি বলে এই বিষয়গুলো এতটুকু এগিয়েছে, তিনি এটা নিতে পারেননি? উনি দৃঢ় অবস্থান নিলে পরিস্থিতি কি হতো সেটা আমি জানি না, কিন্তু ওনার নেওয়া উচিত ছিল। হ্যাঁ, উনি বলতে পারতেন যে লোক এই ঘটনা ঘটছে, আমি বলেছিলাম যে আমাকে রাখতে হলে আমার কথা শুনতে হবে, সো এখন যা কিছু ঘটছে আমি এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না, এরকম হলে এটা আমার পক্ষে সম্ভব না। অথবা আরও জোরালো স্টেটমেন্ট দেওয়া, যে মানুষজনকে আশ্বস্ত করা, কিন্তু সেটা আমি খুব একটা দেখি নাই। হ্যাঁ, ওই পিরিয়ডটাতে আপনার সাথে কি এখানকার ঢাকায় যে প্রেস উইং, সেটার সাথে যোগাযোগ হচ্ছিল? না, আমার সঙ্গে কখনোই যোগাযোগ হয়নি। আমার সঙ্গে শুধু ওনাদের যোগাযোগ হয়েছিল ওনারা চিফ অ্যাডভাইজার যখন একবার লন্ডন সফরে গেলেন, ওই সময়টার মধ্যে। লন্ডন সফর নিয়ে এক ধরনের আলোচনা আছে যে ইলেকশন আসলে হবে, কবে হবে, ইলেকশনের ক্যাটাগরিটা কেমন হবে, ক্যাটাগরি বলতে কেমন ধরনের ইলেকশন হবে, এবং এইটার মধ্য দিয়ে সেটেল করে তারপর হচ্ছে আসা। লন্ডন সফরকে এইভাবে এক ধরনের ব্যাখ্যা করা হয়। তার একটা আসলে কি ঘটেছিল আপনি আপনার কাছ থেকে জানতে চান। আসলে ওই মিটিংটা তো তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে 1-to-1 মিট ছিল। আমরা তো সেটার জানি না যে ভেতরে কি হয়েছে। আপনি এমনিতে কি আবহাওয়াটা, একটা জিনিস যেটা হচ্ছে যে কনটেক্সটে মিটিংটা হয়েছে, সেটার হয়তো কনটেক্সটটা আমি বলতে পারি। কনটেক্সট হচ্ছে, দেখেন তখন বাংলাদেশের পরিস্থিতি ছিল খুবই ঘোলাটে, এবং এতই ঘোলাটে মনে হচ্ছিল যেন ইন্টারিম গভর্নমেন্ট প্রতিদিনই তারা মানে ফল করবে, এরকম একটা ব্যাপার, তাই না? আমরা প্রতিদিন রাতেই তো গুজব শুনতাম, এরকম শুনতাম। সো বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল প্লেয়ার বাংলাদেশের রাজনীতিতে,
এবং 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে অবধারিতভাবে বিএনপি সামনে চলে আসছে। মাঠে জামায়াতও ছিল। এখন চিফ অ্যাডভাইজার যখন লন্ডনে যাবেন, যেহেতু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সাহেব তখন দেশে থাকতেন না, উনি লন্ডনে থাকতেন, সেটা অবধারিত বিষয় যে চিফ অ্যাডভাইজার লন্ডনে গেলে ওনার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। ব্যাকগ্রাউন্ডে সেটাই হয়েছিল। আর নির্বাচন নিয়ে যেহেতু বিএনপি নিজস্ব কিছু অবজারভেশন ছিল, চিফ অ্যাডভাইজার সবসময় হয়তো বিএনপির এখানকার নেতাদের সঙ্গে কথা বলছিলেন, হয়তো ওনারা ভেবেছেন যে দুজনের মধ্যে একটা মুখোমুখি একটা সংলাপ হলে বলে কথা হলে পরে দেশেও একটা স্থিতিশীলতা আসবে, প্লাস নির্বাচনের ব্যাপারে তারা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারবেন। তো লন্ডন বৈঠকটা সেটাই হয়েছে। এখানে এই আমরা বিভিন্ন সময় মানে এটা নিয়ে তো নানান ধরনের জল্পনা কল্পনা অনেক কিছু হয়, বিশেষত ওই সফরটার পরপরই যে ইলেকশন হতে যাচ্ছে এই ধরনের একটা কনফিডেন্স ছিল। আপনি যেটা বললেন যে স্টেবিলিটির ইস্যুটা এটার সঙ্গে যুক্ত ছিল। এবং তারপর আমরা এখনো মাঝে মধ্যে যে লন্ডন সফরে কারা তার সহযাত্রী ছিলেন, কারা এটার সঙ্গে ছিলেন, কারা সেটেলমেন্ট করলেন, এক ধরনের সেটেলমেন্টের কথা কিন্তু বারবার বলা হয়। সেক্ষেত্রে ইলেকশনটা কি আমাদের যে ইলেকশনটা হলো 12ই ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারি ইলেকশনটা হলো নাকি একটা সেটেলমেন্ট হলো? আপনার কাছে কি মনে হয়? আপনি তো ইলেকশন কভার করেছেন নিশ্চয়ই। আমরা তো দেখেছি ইলেকশন। আমি যেহেতু আপনি একটি সরকারি দায়িত্বে সেখানে আমি তো ছিলেন, আপনার কাছ থেকে আমি দেশের বাইরে ছিলাম, বা আমি তো আর ধরেন ইলেকশন কমিশনার ছিলাম না। মানে আপনারা যেহেতু কভার করেছেন, আপনাদের অবজারভেশনটা কি আমি সেটা শুনি, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আমরা দেখেছি ভোট দিতে গেছে, ভোটের রেজাল্টের জন্য আমরা সারা রাত ধরে বসে আমরা টালি করেছি, টালি করে রেজাল্ট দিয়েছি। সেই সময় নানা ধরনের বক্তব্য পেয়েছি। সেখানে দেখা গেছে যে উভয় পক্ষ থেকে ভোট জালিয়াতির প্রসঙ্গ আপনারা যখন ফিল্ডে গেছেন আপনারা কেন্দ্র দখলের অবস্থা দেখেছেন কোথাও? কেন্দ্র দখল আমার পেরিফেরির মধ্যে, আমার যে রুটের মধ্যে, সেখানে দেখিনি, গ্যাদারিং দেখেছি নানান জায়গায়। আচ্ছা, কিন্তু কেন্দ্র দখলের ছবি দেখেননি? আগের রাতে কেউ ভোট দিয়েছে সেরকম কিছু পেয়েছেন? বা কোনো ব্যক্তি এসে 10 জন 15 জন আপনাকে? কিন্তু আমরা প্রচুর ভিডিওস পেয়েছি। হ্যাঁ, প্রচুর ভিডিওস পেয়েছি যে সিল দেওয়া হচ্ছে, গণভোটে সিল দেওয়া হচ্ছে, একজনই বারবার। সেগুলো আপনারা ভেরিফাই করতে পেরেছেন? ভেরিফাই করা গেছে কিছু কিছু। সেটার সংখ্যা কেমন? মানে আপনি যদি ওভারঅল সেই ইলেকশনটাকে আপনি একটা গ্রহণযোগ্য, আমি বলবো না যে কোনো কিছু পারফেক্ট বা গ্রহণযোগ্যতার না, পারফেকশনের কোশ্চেন না, আমি ওভারঅল যদি সেটা হয়ে থাকে, আপনি যদি লন্ডন সফর, আমি পয়েন্ট আউটটা করছি ওই জায়গাটাতে, যে লন্ডন সফরকে যেভাবে দেখা হচ্ছে স্টিল নাও কখনো কখনো আলোচনায় উঠে আসছে, রাজনৈতিক ব্যক্তিরাই আলোচনাটা তুলছেন যে সেটেলমেন্ট হয়েছে লন্ডন সফরে। এখন সেক্ষেত্রে আসলে আমরা তো এখানে একভাবে দেখলাম, আপনি কি দেখলেন? মানে জনগণ আদৌ কোনো সেটেলমেন্ট হয়েছে? দেখেন, জনগণ যদি ভোট দিয়ে থাকে তাহলে সেখানে সেটেলমেন্টের প্রশ্ন উঠবে কেন, এটা আমি বুঝতে পারছি না আর কি। আচ্ছা, মানে আমি যদি দেখতাম যে হ্যাঁ বাংলাদেশে প্রচুর কেন্দ্র দখল হয়ে গেছে বিএনপির পক্ষে, বা প্রচুর মানুষ জামায়াতকে ভোট দিয়ে দিয়েছে, তারা বলছে যে আমাদের ভোটের রেজাল্ট উল্টে গেছে, বা আমি যদি দেখতাম যে আগের দিন রাত্রে বিএনপির পক্ষে বাক্স ভরা হয়েছে, যদি এগুলো দেখতাম তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ এটা লন্ডন বৈঠকে এটাই নির্ধারিত ছিল। তো সেটা যেহেতু হয়নি, তাহলে আমি বলতে পারছি না যে লন্ডন বৈঠকে আগে এটা নির্ধারিত হয়ে গেছে। লন্ডন বৈঠকে কোনো কিছু নির্ধারিত হয়ে গেছে এই কথাটা বলার অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষের যে রায়, বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা এবং ভোট দেওয়ার যে তাদের অধিকার, এটাকে খর্ব করা। আমি বিষয়টাকে এইভাবে দেখি। এভাবে দেখেন? আচ্ছা, না, এই পয়েন্টে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে 2024 আমি ডামি নির্বাচন যেটাকে বলা হয়, যে প্রচুর ডামি প্রার্থী একইভাবে দাঁড়ালো, এবং সেখানে কিন্তু দখলের বিষয় ছিল না, কিন্তু এটা একটা খুব ভালোভাবে নকশা করা একটা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলো, এবং এইটার ফলাফল হিসেবে কিন্তু 5 আগস্টে তার পতনটা ঘটলো। টানা 3টা নির্বাচনে যেই ঘটনাটা, সেটা কিন্তু ঘটলো। কিন্তু আমি যদি বিধির জায়গা থেকে দেখতে যাই, সে অ্যান্সার দিতে পারবে হয়তো যে 18 ইলেকশন, আগের রাতের ইলেকশনটা বাদ দিলে সে একটা হয়তো অ্যান্সার হয়তো দিতে পারবে যে না আমি তো এটা করিনি। মানে একটা থাকে পেপার ওয়ার্কের জায়গা, বা একটা আমরা দেখতে পাই সরাসরি, আরেকটা হচ্ছে আমরা বাংলাদেশে অনেক বেশি শুনি যে ব্যাকডোর অনেক কিছু ঘটে যাচ্ছে নাকি, অনেক একটা ডিপ স্টেটের কথা বারবার করে সামনে আসে, এখনো আসে। সেটা অন্তর্বর্তী সরকারের পিরিয়ডে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সম্ভবত, কিন্তু এটা এখন হাওয়ায় মিলিয়ে যায়নি, এখনো এটা উচ্চারিত হয়। তো এই যে ডিপ স্টেটের জায়গা, আপনি ডিপ স্টেটের কাউকে চেনেন?
আমার কাছে ডিপ স্টেটের সংজ্ঞাটা ক্লিয়ার না আর কি, আমি আসলে জানি না এটা, আমি শুনি অন্যরা বলছে, আমিও শুনছি। এখন আসলে হোয়াট ডাজ ইট মিন, আই ডোন্ট নো। ডিপ স্টেট বলতে এখানে কাকে মিন করে? এটা কি প্রশাসনকে মিন করে, নাকি পুলিশকে মিন করে, নাকি আর্মিকে মিন করে, নাকি ডিজিএফআইকে মিন করে, নাকি মিলিটারি ইন্টেলিজেন্সকে মিন করে? আই ডোন্ট নো। নাকি আন্তঃরাষ্ট্রীয় একটা ব্যাপার? নাকি আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার? আই ডোন্ট নো। তো যারা এটা বলে তারা এটাকে ব্যাখ্যা করুক যে এই অ্যাক্টরগুলো হলে পরে আমরা এদেরকে ডিপ স্টেট বলবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, উত্তর দিতেও সুবিধা হবে। মানে ডিপ স্টেট প্রকাশ্যে আসাটা জরুরি। ট্রু। ডিপ স্টেট প্রকাশ্যে এলে তো আর ডিপ স্টেট থাকে না, হ্যাঁ, না, কিন্তু- সেটাও তো একটা জটিলতা। না, কিন্তু সেটা কি, সেটা কারা, সেই ডিপ স্টেটটা কারা, এটা তো বুঝতে হবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল আইডিতে আপনি জানিয়েছেন যে আপনি সাংবাদিকতায় ভয়েস অফ বাংলাদেশ, আপনি একটা ব্যানার আপনার দেখেছি, ভয়েস অফ বাংলাদেশ নামে একটা এটা কি সোশ্যাল মিডিয়া বেজ করতে যাচ্ছেন নাকি একেবারেই আলাদা প্ল্যাটফর্মের মতো করে করতে না, যাচ্ছেন? আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যেহেতু সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি অনেকদিন ধরে ফিল করছিলাম যে আসলে আমার হোম হচ্ছে জার্নালিজম, আমি এখানে কমফোর্টেবল, আমি ভালো করি খারাপ করি আমি সাংবাদিকতাতেই করব, আমি প্রশংসিত হই নিন্দিত হই, আমার ভালো যে আমি সাংবাদিকতাতেই হই। আর গত 1 বছর সরকারি চাকরি করে আমার অভিজ্ঞতা একেবারেই ভালো হয়নি, তো সেটা ভিন্ন বিষয়। সো আমি যখন সাংবাদিকতা করব সিদ্ধান্ত নিয়েছি, আমি ভাবলাম যে আমি যেখানেই কাজ করি না কেন, ধরুন সেটা আমি XYZ যে কোনো মিডিয়াতে কাজ করি, বাংলাদেশে ধরুন এখন সবচেয়ে পপুলার মিডিয়া যেটা, সেখানে যদি আমি কাজ করি, তাদের কন্টেন্টগুলো কিন্তু সব পাবলিশড হচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক, এগুলোর মাধ্যমে। ইভেন আপনাদের প্ল্যাটফর্মের কথা বলেন, আপনাদের কিন্তু এই যে আমরা এখন যে ইন্টারভিউটা দিচ্ছি, এটা তো আমাদের ওয়েবসাইটে থাকবে, কিন্তু এটা মানুষের কাছে কিন্তু বেশি পৌঁছবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। এবং বাংলাদেশের সবচেয়ে ডিজিটালি সাকসেসফুল মিডিয়া আমরা যাদেরকে বলি, তারাও কিন্তু তাদের এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তাদের কন্টেন্টগুলো যাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে আমি যেখানেই কাজ করি আমার কন্টেন্ট তো এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমেই মানে কানেক্ট তো করবে ফেসবুক এবং হ্যাঁ, ইউটিউব। তাহলে ওয়াই নট যে আমার যে আইডিয়াজ আছে, আমার চেষ্টা, আমার পরিশ্রম আমি নিজেই আমার ফেসবুকে আমার ইউটিউবে করি, ওই একই কন্টেন্ট যদি আমি অন্য জায়গায় দিতে পারি, তাহলে আমি আমারটার মধ্যে ট্রাই করি, তাহলে হয়তো দেখি কি করা যায়। আর সেকেন্ড থিং হচ্ছে যে যদি আমি নিজে কাজটা করতে চাই বা করতে পারি, তখন আমার ফ্রিডমটা থাকবে বেশি। আমি যে অ্যাঙ্গেলে আমি অ্যানালিসিস দিতে চাই, যে অ্যাঙ্গেলে আমি রিপোর্টিং করতে চাই, যে বিষয়গুলোকে আমি হাইলাইট করতে চাই, সেই বিষয়গুলো আমি করতে পারবো। কিন্তু আমি একটা মিডিয়া হাউসের সঙ্গে জড়িত হলে সার্টেনলি দে হ্যাভ সাম এডিটোরিয়াল পলিসিস, এবং সেটা আমাকে ফলো করতে হবে, এবং সেটা ফলো করা খারাপ কিছু না, ভালোই। সো আমি ওই দায়বদ্ধতার জায়গাতে আমি যেতে চাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি মোর ফ্রিডম নিয়ে আমি এই কাজটা করতে চাই। আর এখানে আমার আরেকটা ব্যাক অফ মাই মাইন্ড, আরেকটা মানে অবজেক্টিভ আমার আছে, সেটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল সেট করতে চাই যে একটা সলো প্ল্যাটফর্ম কীরকম হতে পারে। ওকে, যে একজন ব্যক্তি সেই একটা প্ল্যাটফর্ম রান করবে, বাট উইথ জার্নালিজম এথিক্স। হ্যাঁ, এই জিনিসটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? এডিটোরিয়াল, আমরা জানি যে নিউজের ক্ষেত্রে যে যা সম্পাদিত নয় তা খবর নয়, এই ধরনের একটা ব্যাপার আছে। তো এই বিষয়টা আপনি এনশিওর, আপনি তো সলো, তো আপনার কন্টেন্ট, আপনার করা রিপোর্ট তখন আবার এডিটের দায় আপনার কাঁধেই চাপছে, এবং সেটা আপনার প্ল্যাটফর্মের মধ্য দিয়েই আসলে ভিউয়ার বলি, লিসেনার বলি, তাদের কাছে যাচ্ছে, শ্রোতা, দর্শক বা পাঠক যাই বলি না কেন, তার কাছে যাচ্ছে। এইটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে সেক্ষেত্রে? আচ্ছা দেখুন, মানে আমাদের সম্পাদনার মানে মূল জায়গাটা কোথায়, সেটা হচ্ছে আমরা একটা সেকেন্ড পেয়ার অফ আইস ওর থার্ড পেয়ার অফ আইস। আপনি একটা লেখা লিখেছেন, আপনি আমাকে দিলেন যে লেখাটা আমি সম্পাদনা করছি, তা আমি সেখানে কি দেখি যে সেখানে কোনো তথ্যগত ভুল আছে কিনা, কোনো বানান ভুল আছে কিনা, বা সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো ভুল আছে কিনা, বা যে অ্যাঙ্গেলে আপনি স্টোরিটা করতে যাচ্ছেন বা রিপোর্টটা করতে যাচ্ছেন সেটা আমার ওইটার সঙ্গে মিল আছে কিনা, তাই তো, বা একটা বাড়তি হেডলাইন দেওয়া, এগুলোই তো আমাদের ট্র্যাডিশনাল সম্পাদনার কাজ। এখন আপনার ডিজিটাল মিডিয়ার উত্থানের ফলে যেটা হয়েছে যে আসলে ওই সম্পাদনার যে ক্লাসিক আইডিয়া ওইটা এখন আর এক্সিস্ট করে না, যে সম্পাদিত বিষয় আপনি, দিস ইজ ইয়োর জাজমেন্ট, আপনি যেটা করছেন এটা আপনার জাজমেন্ট, এবং আপনি যখন একটা স্টোরি সোশ্যাল প্ল্যাটফর্মে দিচ্ছেন, আপনার ওখানে কিন্তু কয়েক হাজার লোক কমেন্ট করছে, আপনার ভুল ধরছে। সো এটা হচ্ছে আরও বড়
সম্পাদনার জায়গা, আরো মানে বড় অ্যাকাউন্টেবিলিটি জায়গা। দর্শকরাই এডিটরের ভূমিকায় চলে যাচ্ছে, তারা আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছে, মানে স্ক্রুটিনিটা তাদের কাছ থেকে আসছে। তাদের কাছ থেকে আসছে। কিন্তু আমাদের এখানে যেই পাঠক দর্শক তাদের একটা মেজর অংশ, সবাই না নিশ্চয়ই, মেজর অংশ একটা প্রবণতা দেখা যায় যে ওই যে পক্ষ বিপক্ষের বিষয় আমাদের এখানে খুবই এক ধরনের বিভাজিত এক ধরনের মনোভঙ্গি কাজ করে। তো সেক্ষেত্রে আপনার রিপোর্ট যদি কাউকে আহত করে, দেখা গেল যে তারা খুবই উচ্চকিত ভাষায় হয়তো আপনাকে আক্রমণ করছে, তো সেই জায়গাটাকে তো আপনি তখন হচ্ছে স্ক্রুটিনি হিসেবে আপনি কিভাবে দেখবেন? এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট না? আচ্ছা, এখানে দুটো বিষয় আছে যে আপনি যদি কোনো অ্যানালিসিস দেন, আপনার অ্যানালিসিস কিন্তু ইজ অলওয়েজ সাবজেক্টিভ ব্যাপার। আপনি যখন বিশ্লেষণ করবেন, আপনি একটা বিষয় যখন বিশ্লেষণ করছেন, আপনার বিশ্লেষণ একরকম হবে, আমার বিশ্লেষণ আরেক রকম হতে পারে একই বিষয়ের উপর। একই বিষয়ে হতেই সো পারে। কেউ আপনারটা পছন্দ করবে, কেউ আমারটা পছন্দ করবে। সো এখানে কিন্তু এডিটোরিয়াল ব্যাপারটা, মানে এডিটোরিয়াল জাস্টিফিকেশনের ব্যাপারটা ওভাবে প্রযোজ্য না। এটা বেশি প্রযোজ্য হয় হচ্ছে আপনার রিপোর্টিং এর ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, একদম। এখন আপনি ধরেন কোনো রিপোর্ট করলেন, যদি সেখানে কোনো ফ্যাকচুয়াল এরর হয়, ফ্যাকচুয়াল এরর তো ফ্যাকচুয়াল এররই। আপনি যদি তথ্যগত ভুল করেন, আপনি যদি বলেন যে বাংলাদেশের ভাষা আন্দোলন 1975 সালে হয়েছিল, এটা একটা তথ্যগত ভুল। সো এটার জন্য মানুষ তখন আপনাকে ওইটা ধরিয়ে দিবে, বলবে। সো ওই তথ্যগত ভুলের সঙ্গে আপনার এডিটোরিয়াল জাজমেন্টের কোনো সম্পর্ক নাই। ওটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমার অজ্ঞতার কারণে হতে পারে, আর একটা হচ্ছে আমার ইন্টেনশনালি সেটা হতে পারে। বাট তথ্যগত ভুলগুলো মোরলেস আমাদের অজ্ঞতার কারণেই হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম, আপনি হয়তো যদি সলো জার্নালিজম করেন, আমি হয়তো একটা রিপোর্ট করতে চাচ্ছি, কথার কথা আপনি বাংলাদেশের পলিটিক্স খুব ভালো বোঝেন, আমি হয়তো একটা অ্যানালিসিস লিখলাম, একটা রিপোর্ট করলাম, আমি হয়তো আপনার সঙ্গে শেয়ার করছি যে ভাই আমার এটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। সো আমরা কিন্তু ইনফর্মাল চ্যানেলে যারা আমাদের ইনফর্মালি জিনিসটাকে ডেভেলপ করা, আমার হয়তো সেট অফ সহ সম্পাদক থাকবে না, কিন্তু আমি যে ব্যাপারগুলো কারো কাছ থেকে চেক করিয়ে নিতে পারবো না বা করাবো না, ব্যাপারটা তো সেরকম না। আচ্ছা, তার মানে এই চেক রিচেকের এক ধরনের ভাবনা আপনার আছে? অবশ্যই। আচ্ছা, আমি এই জায়গাটাতে যে আমি আপনার সোশ্যাল প্রোফাইল থেকে আমি যদি একটা উদাহরণ টানি, যে এক শিক্ষিকা, তাকে জুতো মারা বা এইটা নিয়ে আপনি একটা কন্টেন্ট করেছেন, এবং সেখানে আপনি খোঁজার চেষ্টা করেছেন যে আসলে কি ঘটেছিল। এইখানটাতেই আমি এই এডিটোরিয়াল জাজমেন্টের প্রসঙ্গটা, আপনি কিন্তু সেখানে এডিটোরিয়াল জাজমেন্টের মধ্য দিয়েই কিন্তু কন্টেন্টটা প্রডিউস করেছেন আলটিমেটলি। কিন্তু ওই যে বিষয়টা থাকে যে যখন আমরা ওই ফুটেজটুকু শুধুমাত্র সোশ্যালে বলা চলতি ভাষায় ভাইরাল হলো, ছড়িয়ে পড়লো, তখন সবার মধ্যে যে এটা একটা ঘটনা এবং তার আশপাশে কোনো কিছু যেন নেই। আমরা আনএডিটেড রিয়েল টাইম ফুটেজ বা ইমেজ যখন শেয়ার করি, সেটার সাথে যখন পার্সপেক্টিভ যুক্ত না থাকে, তখন তো একটা জটিলতা তৈরি হয়, এবং তখন তো একটা ভুল মেসেজ বা এটা ইমেজ হিসেবে হয়তো সঠিক, কিন্তু এটা একটা মিস ইনফরমেশনের টুল হয়ে উঠতে পারে। এই সংকটটা তো থাকে, সেটাকে আপনি কিভাবে ডিল করবেন? ওইটার ব্যাপারটা আপনি যেটা বললেন, আমি দেখেছি যে ওইখানে দুইটা পক্ষ ছিল। যারা বিএনপি পক্ষ, তারা বলছিল যে আপনি অর্ধসত্য প্রকাশ করছেন, আর যারা জামায়াত পক্ষ বা আওয়ামী লীগ পক্ষ, তারা হচ্ছে যে দেখা যায় ও না, খুব দারুণ একটা কাজ হ্যাঁ আপনি করেছেন, আমি অ্যাওয়্যার ওটার ব্যাপারে। কিন্তু আমার ওই যে ভিডিওটা যদি আপনি দেখেন, আমি কিন্তু ওখানে বলেছি যে বিভিন্ন পত্রিকায় এসছে, আমি যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি কিন্তু শুরুতেই বলেছি যে বিভিন্ন পত্রিকায় এসেছে যে ভদ্রমহিলা আগে ওনাকে চর মেরেছেন, চর মারার পরে এই ঘটনার সূত্রপাত। এবং আমি তার পরে বলেছি, আমার মূল মেসেজটা ছিল যে ঘটনা যেই শুরু করুক আর ঘটনা যে এগিয়ে নিয়ে যাক, হ্যাঁ এখানে একটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে দুজনেরই সাজা হওয়া উচিত। আমার কিন্তু সেই কথাটা বলা আছে। সো আমি কিন্তু এখানে কোনো একজনের পক্ষে আমি ব্যাপারটাকে না, আমি ওটাকে অ্যাড্রেস করেছি, কিন্তু আমি বলছি যে এই ধরনের এলিমেন্ট তো আপনার সামনে বারবার করে আসতেই থাকবে। তো সেটার ক্ষেত্রে আপনি তো সবগুলোর ক্ষেত্রে একদম ফিল্ড থেকে আপনি ক্ল্যারিফাই করে নিয়ে, এই ব্লান্ডার কিন্তু আমাদের হয়েছে। আমাদের একদম দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত এই ধরনের ব্যক্তিরা দেখা গেছে এই ধরনের ট্র্যাপে পা দিয়েছেন, এবং এই দেখা গেছে সোশ্যাল প্রোফাইল কেন্দ্রিক জার্নালিজমের চর্চা বলি বা অ্যানালিসিস দিতে গিয়েই ব্লান্ডারটা কখনো কখনো ঘটেছে। সেই জায়গা থেকে এই যে ওয়ান ম্যান নিউজ রুম বা ওয়ান পার্সন নিউজ রুমের যেই কনসেপ্ট, সেই জায়গা
একটা হচ্ছে যে আমি ভার্চুয়াল দুনিয়ায় করলাম এক ধরনের জায়গা, আরেকটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে করলাম। সোশ্যাল প্ল্যাটফর্মে ইটসেলফ ভার্চুয়াল দুনিয়া, কিন্তু সেক্ষেত্রে এটা একটা ক্রাইসিস বিল্ড করে কিনা যে না করতে পারে। মানে অবশ্যই আপনি যেটা প্রশ্ন আপনি যেটা করছেন ইটস ভেরি ভ্যালিড এই প্রশ্নটা। কারণ হচ্ছে রিপোর্টিংয়ের বা আপনি যখন ইনফরমেশন দেবেন এটার কিছু ধরন থাকে। আপনি দেখবেন যে কিছু কিছু রিপোর্টিং থাকে যেটার জন্য আপনার ফিল্ড ভিজিট করা ইজ এ মাস্ট। ওইটা আপনি অফিসে বসে এই এনভায়রনমেন্ট এটা করতে পারবেন না। ওইটা করলে পরে আপনার রিপোর্টটা খুব পার্শিয়াল হবে, অবজেক্টিভ হবে না। যেমন এটা কয়েকদিন আগে যেহেতু আমি নিজে প্ল্যাটফর্ম শুরু করেছি, আমার কাছে এখন প্রতিনিয়ত রিকোয়েস্ট আসে, ভাই আমাদের গ্রামে এটা ঘটছে, আমাদের এখানে ঘটছে, এটা নিয়ে এটা করেন, এটা নিয়ে এটা করেন। তো একজন আমাকে একটা জিনিসের কথা বললেন, তা আমি ওনাকে বলেছি যে হ্যাঁ বিষয়টা ইন্টারেস্টিং, এটা করতে পারলে ভালো, বাট এটার জন্য আমাকে ওই এলাকায় যেতে হবে, আমি ওখানে না গিয়ে আমি করতে পারবো না। তো উনি আমাকে বলছিলেন যে আমি আপনাকে সব তথ্য দিব। আমি বলছি না, ওইটা দিয়ে হবে না, আমার জায়গাটার মধ্যে যেতে হবে। সো আমার এটা হচ্ছে আমার জাজমেন্টের ব্যাপার, যে আমি আমার এডিটোরিয়াল জাজমেন্ট আমি অ্যাপ্লাই করব যে কোন জায়গাটায় গেলে পরে আমি আমার প্রকৃত চিত্রটা সেখানে পাবো, যেটা আমি এখানে বসে পাবো না। আপনি যেটা প্র্যাকটিস করে আসছেন যে এক্স্যাক্টলি, এইভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি। আর আপনি তো এখন জানেন যে এখনকার সময়েও তাও অনেক কিছু করা যায়। আপনি অফিসে বসেও অনেক ওপেন সোর্স ইনভেস্টিগেশনের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। মানে এইটা আপনার এডিটোরিয়াল জাজমেন্ট কতটা শার্প তার উপরে এটা ডিপেন্ড করবে। আর অ্যাজ হিউম্যান বিং আমরা যে ভুল করব না তা তো না। না না, সেটা তো আলাদা হ্যাঁ, আলোচনা, মানে আপনি পৃথক আলোচনা হ্যাঁ, বিষয়টা। মানে আপনি পত্রিকা বের করবেন 20 পাতার, এবং ভুল আপনার হবে সেটা একেবারেই নির্ভুল হবে না, সেটা একেবারেই হবে না। আপনি প্রতিনিয়ত কন্টেন্ট প্রডিউস করবেন সোশ্যাল মিডিয়াতে, ভুল হতেই পারে। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু এই পয়েন্ট ধরেই একটু এগোবো। আপনি তো 2013-তে তো আপনি হচ্ছে বিবিসিতে ছিলেন, 2013 সালে ছিলাম। হ্যাঁ। ছিলেন সেই সময় 5 মে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বা বাংলাদেশের আইন শৃঙ্খলার ইতিহাসেও শাপলা চত্বরের ঘটনা। তো আমরা আজকে দেখলাম যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উনি একটা তথ্য দিলেন, যে তদন্ত তথ্য, যে সারা বাংলাদেশে 58 জন নিহত হয়েছিল এবং শুধু শাপলা চত্বরেই 32 জন নিহত হয়েছিল, এই ধরনের একটা। এবং এটা অভিযোগের তালিকায়, অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা সহ তৎকালীন প্রধানমন্ত্রী সহ আরো অনেকে আছেন, সেটা আলোচনা। আমরা কিছুদিন আগে আমাদের চর্চাতেই যুক্ত হয়েছিলেন সেই সময় বিবিসির বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা। এ নিয়ে তার সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছিল। তিনি বলেছেন যে দায়িত্ব নিয়ে বলছেন যে ওই দিন শাপলা চত্বরে ওই রাতে নিহতের ঘটনা ঘটেনি, এবং সেইটার জায়গা থেকে উনি বলছেন যে এটা প্রতিনিয়ত ওনার ফিল্ডে যারা ছিলেন তারা আসলে তাদের মধ্য দিয়ে তিনি জেনেছেন, এবং তাদেরকে পুলিশ সঙ্গে নিয়ে হচ্ছে অভিযানে গিয়েছিল। এবং যেহেতু এটা একটা কন্ট্রাডিক্টরি ইস্যু আছে, সেই কারণে এটা খুব ক্লোজলি এটা ফলো করা, নিজেদের ইনভেস্টিগেট করার কথা বলা হয়েছিল। আপনি কি জানেন সেটা বিষয়ে? আমি অন দ্যাট পার্টিকুলার নাইট আমি মাঠে ছিলাম না যেদিন এই ঘটনাটা ঘটেছিল। আর যেহেতু সাবির মুস্তাফা সাহেব তৎকালীন বিবিসি বাংলা সম্পাদক ছিলেন, ওনার কনসেন্ট ছাড়া তো কোনো কিছু প্রকাশ বা প্রচার হয়নি। আর ওই ঘটনা যিনি কভার করেছেন, যে পার্টিকুলার যে সংবাদদাতা, উনি এখনও বিবিসিতে আছেন। তা আমার ধারণা যে উনি হয়তো এটার সম্পর্কে ভালো ডিটেল বলতে পারবে। এখন একটা ঘটনা হয় কি, যে আপনি জানেন যে যখন একটা অনেক বড় ঘটনা ঘটে, সেখানে হয়তো একজন রিপোর্টারের পক্ষে আপনি হয়তো সব কিছু আপনি চেক করতে পারবেন না, সব কিছু আপনার মানে আপনার নখদর্পণে থাকবে না কোথায় কি ঘটছে। এখন উনি হয়তো যতটুকু দেখেছেন বা যতটুকু নিশ্চিত হয়েছেন উনি ততটুকুই বলেছেন, এবং দ্যাট ওয়াজ রাইট, যে আপনি তো যতটুকু নিশ্চিত হবেন আপনি ততটুকুই বলবেন, এর বাইরে তো আপনি বলতে পারবেন না। উনি এটা রেফারেন্স হিসেবে যে আল জাজিরার সেই সময়কার তাদের যারা ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছেন, এবং পরবর্তীতে অধিকার যখন হচ্ছে একটা নাম্বার, একটা ফিগার যখন দেয়, অধিকার জানা যে 63 জন নিহত হয়েছিল, সেই নাম্বারটা পাওয়ার পর অধিকারের সঙ্গেও কথা বলেন এবং একটা ক্রস চেকের চেষ্টা করেন। সেইখানেও এটা আসলে ক্রস চেক ওভাবে করা সম্ভব হয়নি, অধিকার এটার সঙ্গে সংযুক্ত তথ্য সরবরাহ করতে পারেনি, এই ধরনের একটা বিষয় আছে। আবার হেফাজতের সে সময়কার বাবুনগরী তার সঙ্গে কথা বলেছেন, তিনিও বলেছেন যে ওই রাতে শাপলা চত্বরে কেউ নিহত হয়নি। দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে বা ওই নাম্বারটা আলাদা আলোচনা, কিন্তু
স্পেসিফিক্যালি শাপলা চত্বরে বা ওই ঘটনার সময়, এবং পুলিশের তরফ থেকে যে পুলিশ আসলে সাংবাদিকদের সহ ঢুকেছিল, এবং এই ক্ষেত্রে বলছে যে অন ক্যামেরা কেউ শুট করবে, এটা তো একটা অ্যাবসার্ড বিষয়। এই ধরনের কিছু বিষয় আছে। তো এই নাম্বারটা কিন্তু বাংলাদেশে খুবই একটা বিতর্কের নাম্বার হয়ে আছে সেই সময় থেকেই, যে আমরা হাজার হাজার থেকে শুরু করে শো এরপরে এখন এসে এটা একটা নাম্বার পেলাম যে 100-র নিচে 58, এবং তারপরে শাপলা চত্বরে 32। এই যে কনটেক্সটটা, যে নাম্বারের রাজনীতি যেটা, বা নাম্বারটা মানে রাজনীতিতে পরিণত হয় আলটিমেটলি, মানুষের মৃত্যু তো আসলে যে একজনও যদি নিহত হয় এটা তো একটা বড় ঘটনাই। তো সেইটাকে বাড়িয়ে সেটাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করার যে সংস্কৃতিটা, সেইটা কোনোভাবে সাংবাদিকতার উপরে প্রভাব ফেলে কিনা এই ধরনের চর্চাটা? না, অবশ্যই প্রভাব ফেলে, কারণ এটাতে তো আপনি একটা ইমেন্স প্রেশার ফিল করছেন যে একটা গ্রুপ যখন বলছে যে এখানে 500 লোক মারা গেছে, আর একটা গ্রুপ বলছে না ওখানে কিছুই হয়নি। সো অ্যাজ এ জার্নালিস্ট এটা তো আপনার জন্য একটা কঠিন পরীক্ষা। মানে আপনি যদি এখন অবজেক্টিভ হতে যান তখন আপনার জন্য দুটো প্রেশার দুই দিক থেকে আসবে। সো এটা মানে ডিল করাটা খুব কঠিন ব্যাপার একজন সাংবাদিকের জন্য। কিন্তু আই অলওয়েজ সে দ্যাট ওয়েল, আপনি ফিল্ডে যাবেন, আপনার কাছে যতটুকু তথ্য থাকবে আপনি সেটাই বলবেন, এর বাইরে কোনো কিছু বলার তো সুযোগ নেই। সো আমি বিষয়টাকে ওভাবেই দেখি। এখন গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে, সরকার নাম প্রকাশ করুক, ফ্যামিলিগুলোর কথা প্রকাশ করুক, দেন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আসলে সংখ্যাটা কত। মানে সাপোর্টিং এলিমেন্টগুলো এলে পরে আমরা বুঝতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, এই যে আমি আবারও একটু যাই আপনার জার্নালিজমে ফেরার প্রসঙ্গটাতে, সেটা হলো আপনি যদিও বললেন যে আপনি আপনার জন্য এই 1 বছরের সরকারের দায়িত্বটা ঠিক সুখকর, বা সেটা আপনি বলবেন কিনা কেন সুখকর নয়, সেটা একটা প্রশ্ন বটে। আরেকটা হলো যে এই যে সরকারি দায়িত্বটা আপনি পালন করে এলেন, সাংবাদিকতার এক ধরনের, সাংবাদিক হিসেবে নিউট্রালিটির এক ধরনের কোশ্চেন থাকে। কোনোভাবে একটা সরকারি দায়িত্ব পালন করা মানেই কিন্তু পারসেপশন ক্রিয়েট হয়ে যাওয়া, যে একটা পারসেপশন তৈরি হয়ে যায় আপনি যাই হন না কেন। তো সেই জায়গায় আসলে মানুষ কেন আপনার প্রতি আস্থা রাখবে, যে হ্যাঁ উনি আসলে সঠিক বিশ্লেষণটা দিচ্ছেন বা সঠিক তথ্যটা দিচ্ছেন, এই জায়গায় কেন আস্থা রাখবে? এখানে এটাকে আমি কয়েকটা ভাবে উত্তর দিতে পারি। প্রথম কথাটা বলি যে ওই চাকরিটা আমার জন্য সুখকর অভিজ্ঞতাটা হয়নি, কারণ আমি যাওয়ার পরেই বুঝলাম যে ওয়েল এটা আমার জায়গা না আর কি। আমি যে ধরনের কাজ করি তার ধারে কাছেও সেরকম কিছু নাই, সেটা আমি এক্সপেক্ট করেও যাইনি যে আমি ওখানে সাংবাদিকতা করব। বাট ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে ধরনের কাজ, সেটা আসলে আমার মনে হয় যে যারা সাংবাদিকতায় কিছুটা নভিস বা ওরকম তাদের জন্য হয়তো কাজটা হতে পারে। আর ওই কাজগুলো আমাদের মানে আমি মনে করি যে এটার জন্য একজন আলাদা একটা রোলের প্রয়োজন নাই, ওটা একটা অ্যাডিশনাল রোল হতে পারে। হয়তো আমাদের ফরেন মিনিস্ট্রিতে যারা কাজ করেন ওনারা ওনাদের অন্য কাজের পাশাপাশি এটাও করতে পারেন, এটা আমি মনে করি। আর আপনি বললেন যে একটা সরকারের সঙ্গে জড়িত হওয়া, এটার একটা পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি হয়ে যায়। আমি আসলে ব্যাপারটাকে ওরকম দেখি নাই। আমি দেখিনি এই জন্য যে আমার কাছে মনে হয়েছিল যে ইটস আ জব, এটা একটা চাকরি। আপনি এর আগে একটা জায়গায় চাকরি করতেন না, অন্য কোনো প্রতিষ্ঠানে তো করতেন, এখন আবার আপনি এখানে এসেছেন, হয়তো ভবিষ্যতে আপনি এখান থেকে আবার অন্য কোথাও যাবেন। এর মানে কি, হয়তো আমরা অনেক সময় দেখি যে অপরচুনিটিটা আমার জন্য বেটার অপরচুনিটি কিনা, বা অপরচুনিটি থেকে আমি নতুন কিছু শিখতে পারবো কিনা, বা এটার জন্য আমার ক্রিয়েটিভিটির নতুন কোনো জায়গা তৈরি করবে কিনা, আমরা তো এগুলোই বিবেচনা করি। তো ওই পোস্টও আমি যখন আমাকে অফার করা হলো, আমার কাছে মনে হচ্ছিল আই ওয়াজ প্ল্যানিং টু লিভ বিবিসি এনিওয়ে। ওই টাইমটাতে আমি গুছিয়ে আনছিলাম যে আমি যে কোনো সময় হয়তো বিবিসি ছেড়ে দেবো। আমার একটা টার্গেট ছিল যে আমি হয়তো 20 বছর হলে পরে আমি বিবিসি ফুললি আমি ছেড়ে দেবো। তো তখন এটা আসলো। তো এটা আসার পরে আমার কাছে মনে হলো যে ওকে, আমি কিছুদিন চিন্তা করলাম, পরে ভাবলাম যে ঠিক আছে, দেখি ওখানে কিভাবে কাজ হয় এবং এটাকে কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা, কোনো ইম্প্যাক্টফুল কিছু করা যায় কিনা, ওইটাই ছিল আমার মাথায়। আমি এটাকে একটা সিম্পলি একটা চাকরি হিসেবে আমি দেখেছিলাম না। আমি এই জায়গায় একটু ডিফার করতে চাই, মানে আমি ডিফার করেই প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে চাকরি একটা হচ্ছে যে আমি যখন সাংবাদিক, তো আসলে রাষ্ট্রের বিভিন্ন কাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা নানান কিছুকে সে আসলে প্রশ্নের অধীনে রাখে, নানান প্রতিবেদনের মধ্য দিয়ে, প্রশ্নের মধ্য দিয়ে নানাভাবে রাখে। যখন রাষ্ট্রের অঙ্গীভূত একটা জায়গার সঙ্গে তিনি জড়িত হয়ে যান, তখন আলটিমেটলি তিনি আসলে প্রশ্নটা বা ওই পিরিয়ডটা কি তার লাইফ থেকে ব্ল্যাঙ্ক একটা পিরিয়ড হয়ে যাবে কিনা,
বা আপনি যখন আসলে ফেস করবেন যে আপনার যেহেতু ওই পিরিয়ডে আপনি গভর্নমেন্টের একটা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, সেহেতু ওই পিরিয়ডে নেওয়া সাপোজ বাণিজ্য চুক্তির ইস্যু আসবে, যে বাণিজ্য চুক্তিটা হলো, ওই সময় আপনি আপনার পজিশন কি, আপনি কি বলবেন, বা এইটা নিয়ে আপনার রিপোর্টস কোথায়, বা এই যে বিষয়গুলো, বা শ্রমিকের আইনের ক্ষেত্রে যে চেঞ্জেসগুলো হলো, এই ধরনের নানান বিষয় আছে। আমি আজকের কনভারসেশনেও কিন্তু আপনি ওই প্রশ্নগুলো কিছু কিছু ফেস করেছেন। সো এইটা কিন্তু ঘুরে 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 আপনার এখন সামনে আসতেই থাকবে। হ্যাঁ, না আসতে থাকবে, ঠিক আছে, আসুক। এখন কেউ যদি একটা রং পারসেপশন ক্রিয়েট করে, দেন আই হ্যাভ নাথিং টু সে। পলিটিক্স নাথিং বাট পারসেপশন। হ্যাঁ, না এখন পারসেপশন হলো একটা বড় ব্যাপার। পারসেপশনের হচ্ছে পারসেপশনের জন্য দেয়ার হ্যাজ টু বি সাম ফ্যাক্টস, মানে সেটা কি। এখন আমি যে কাজটার সঙ্গে আমি যুক্ত ছিলাম না, সেটার ব্যাপারে তো আমি কথা বলতে পারবো না। আর এটা আমার একটা ক্যারিয়ার ব্রেক, তাই না? আমাদের ক্যারিয়ার ব্রেক থাকে না? বাংলাদেশের অনেক সাংবাদিক তার সাংবাদিকতা ছেড়ে 5 বছর মানে ওই যে টেলকোতে চাকরি করে এসছে, এরকম আবার ফিরে এসছে, এরকম নজির আছে না? আছে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। হ্যাঁ, আবার কেউ শিক্ষকতা করে আবার ফিরে এসছে, বিভিন্ন জায়গায় হয়। মানে আমারটা হয়তো একটা গভর্নমেন্ট রোল ছিল, মানে এটা সরকারি চাকরি ছিল, বাট এসেনশিয়ালি ওখানে তো আমার কোনো পলিটিক্যাল রোল ছিল না। মানে ওইটা কিন্তু দ্যাট ওয়াজ নট পলিটিক্যাল রোল। মানে আমার যে জব, আসলে জব কোনো ডেসক্রিপশন ওখানে নাই, কিন্তু আমার যে কাজের ধরন বা আমি যেটা করেছি সেখানে আমার কোনো পলিটিক্যাল রোল নাই। প্রেস মিনিস্টারের কোনো পলিটিক্যাল রোল নাই সেখানে। এবং এইটা দিয়ে আমি কোনো পলিসি ডিসিশনও নিতে পারতাম না, আমি পলিসিকে কোনো ইনফ্লুয়েন্সও করতে পারতাম না। কিন্তু পলিসি ক্যারি করতে পারতেন। পলিসি ক্যারি করা, ধরেন এটা একটা, আমি যে পজিশনে গেছি এটা একটা যুগ্ম সচিব র্যাঙ্কের একটা পজিশন। বাংলাদেশে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা আমার ধারণা কয়েক হাজার আছে। এটা একটা মধ্যম সারির একটা সরকারি পোস্ট আর কি। তো এখন যারাই এই কাজগুলো করবে, এখন আপনি বলতে পারেন তাহলে বাংলাদেশের 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও এটাই ক্যারি করে, তাই না? সো ওইটা তারা আবার জার্নালিস্ট নন, কিন্তু না, জার্নালিস্ট, ওটা তো আমার ক্যারিয়ার ব্রেক। আমি তো তখন আর সাংবাদিক না। আমি যখন একটা গভর্নমেন্টের সঙ্গে কাজ করব, আমি তো তখন আর সেখানে আমি সাংবাদিকতা করতে পারবো না। যেমন আপনি দেখবেন যে আমি যতদিন পর্যন্ত এই রোলে ছিলাম, আমি কিন্তু সরকারের পক্ষে বা বিপক্ষে আমি সেরকম কোনো কথাই আমি বলি নাই। সরকারের কোনো ডিসিশনকে আমি হাইলাইট করে আমি কোনো কিছু তেমন বলিনি আমার সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি যতদিন এই রোলে থাকবো আমি এগুলো কিছু করব না। আমি যা কিছু করব আমি এখান থেকে বেরিয়ে গিয়ে করব। হ্যাঁ, আপনি কিন্তু দেখাতে পারবেন না যে ওখানে হ্যাঁ আমি হয়তো গভর্নমেন্টের কোনো ডিসিশনকে সাপোর্ট করে আমি বলেছি যে এটা খুব ভালো হচ্ছে বা এটা খুব খারাপ হচ্ছে বলার তো প্রশ্নই আসে না, কিন্তু ভালো হচ্ছে এটা আমি কখনো বলি নাই। সো আমার মনে হয়েছে যে আমার কাজ করা, কাজ থাকলে কাজ করব, কাজ না থাকলে করব না। আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট দিচ্ছেন, বিভিন্ন অ্যানালিসিস আপনি দিচ্ছেন। এর মধ্যে আপনি একটা বলছেন, জায়গায় বলেছেন যে বিএনপি এবং জামায়াতের প্রসঙ্গে আপনি পরপর কয়েকটি অ্যানালিসিস দিয়েছেন। সেখানে যে বিএনপি কখনোই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ নিয়ে এতটা সোচ্চার ছিল না, এই প্রসঙ্গটা আপনি বলেছেন। এবং আপনি যে ভবিষ্যতে কি হবে সেটা বুঝতে হলে, বর্তমানকে বুঝতে হলে আসলে অতীতের দিকে তাকাতে হবে। তার জামাতের রিএস্টাবলিশমেন্টের কোশ্চেনে আপনি এই বক্তব্যটা দিয়েছেন। তো এই যে জায়গাটা, আমি এই প্রসঙ্গে ঢুকবো, তার আগে এই চ্যাপ্টারটাতে আমি শেষ প্রশ্নটা করতে চাই। সেক্ষেত্রে আপনার এই যে 2024-এর যেদিন থেকে আপনার নিয়োগ হলো, 1 বছরের মতো একটা টাইম লাইনে আপনি দায়িত্ব পালন করলেন সরকারে, সেটা তো আপনার অতীতের ফুটপ্রিন্ট হয়ে থাকলো আলটিমেটলি। আপনি সেখানে হয়তো প্রকাশ্যে কোনো অ্যাক্ট করেননি, ওভাবে বক্তব্য দেননি, কিন্তু এই এলিমেন্টটা দিয়ে তো আপনাকে জাজ করবে, এবং সেটা তো আপনার সাংবাদিকতার মধ্য দিয়ে আপনি যে তথ্য উপস্থাপন করবেন বা বিশ্লেষণ উপস্থাপন করবেন, সেই জায়গায় তো একটা প্রশ্নচিহ্ন এঁকে দিতে পারে। দেখুন, আমি যে গভর্নমেন্টের সময় কাজ করেছি, এটা এসেনশিয়ালি দ্যাট ওয়াজ এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট। মানে ওই সরকারের কোনো রাজনৈতিক চরিত্র সেভাবে ছিল না, বাট সেই সরকারের উপর বিভিন্ন পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স ছিল। এই জায়গাতে প্রশ্নটা আসছে। হ্যাঁ, তো সেই সরকারের সঙ্গে সেই সরকারের উপর বিএনপিরও ইনফ্লুয়েন্স ছিল, সেই সরকারের উপর জামায়াতের ইনফ্লুয়েন্স ছিল, এনসিপির ইনফ্লুয়েন্স ছিল, আদার্স কিছু ইসলামিস্ট পার্টি তাদেরও ইনফ্লুয়েন্স ছিল, ছিল না? ছিল। এখন কিন্তু সরকারটা ছিল কি নন পলিটিক্যাল, কিন্তু তারা অন্যদেরকে, তাদের অপারেট করতে গিয়ে অন্যদেরকে তারা অ্যাকোমোডেট করেছে। এবং আমি যে সরকারের অধীনে কাজ করেছি, বাংলাদেশে এই সরকারটা আর কখনো ফিরে আসবে না, তাই না? এই সরকার কিন্তু বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না।
কিন্তু তাদের দায়িত্বপ্রাপ্ত অনেকে হচ্ছে রিহ্যাবিলিট হতে পারে, কিন্তু এই খলিলুর রহমান হয়েছে। হ্যাঁ, এই সরকারটা তো ফিরে আসবে না, যে সেম ফরম্যাটে এই সরকারটা আবার ফিরে আসবে বাংলাদেশে একই ব্যক্তি বা একই প্ল্যাটফর্মে, এটা আর হবে না, ইটস গন, তাই না? সো যদি আমি একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে সার্ভ করতাম, তাহলে পরে আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, তাদের সঙ্গে আমার পলিটিক্যাল যে আইডিওলজি এটা অ্যালাইড, দেন আমি হয়তো আপনি ওই প্রসঙ্গগুলোকে হয়তো বেশি আনতে পারতেন। স্টিল আমি স্বীকার করি যে কোনো বাংলাদেশের সরকারি জবে যাওয়া, মানে আমাদের মতো যারা আর কি, ওইটা আমাদের জন্য আসলে খুব বেশি সুখকর অভিজ্ঞতা না। লোকে আমাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করবেই। সো এইটা থেকে আমি এই পারসেপশন, এটা সময় বলে দিবে। এবং আমি একটা কথা সবসময় বিশ্বাস করি বা বলি, যে এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, যে ধর্মের কল বাতাসে নড়ে, যা কিছু সত্য সেটা আপনা আপনি প্রকাশিত হয়। এটা আমাকেও প্রকাশ করতে হবে না, আপনাকেও প্রকাশ করতে হবে না। হ্যাঁ, এটা কেউ না কেউ প্রকাশ করবে, কেউ না কেউ সেটা বুঝবে, এটা অটোমেটিক প্রকাশিত হবে। মানে এটা আপনার চর্চার মধ্য দিয়েই এক্স্যাক্টলি আপনার যারা কনজিউমার বলি, কনজিউমার বলতে অবশ্যই কনজিউম করে, তারা এটাকে জাজ করবে, তারা এটা বুঝতে পারবে। আচ্ছা, আমি এবার আপনার অ্যানালিসিসের জোনটাতে আমি একটু যাব, সেটা হচ্ছে বিএনপি কখনোই স্বাধীনতা বিরোধী কার্ডটি এর আগে খেলেনি। হ্যাঁ, এটা আপনার বিশ্লেষণে এসেছে। এই যে খেলেনি, এখন খেলছে, এবং এক ধরনের সমালোচনা আসছে সারফেস লেভেলে, একটু একটু করে আসা শুরু করেছে। সেটা হচ্ছে আমাদের এখানে জামায়াত ইসলামীর মজলিসে শুরার সদস্য ডাক্তার আব্দুল মান্নান, তিনি এসেছিলেন, তিনি কথা বলেছেন, তিনি বলছেন যে এটা মজলুমদের সংসদ। তো এইটা মানে বোথ পার্টি, সরকারি দল বিরোধী দল সবাই মজলুম এখানে। তো এইটা এক ধরনের ভাষ্য, এবং এইটারই একটা অপভ্রংশ যদি আমি বলি যে সারফেস লেভেলে উঠে আসছে, সেটা হচ্ছে এইটাও আসলে আমি ডামি বা আমরা মামুরা এই ধরনের যেই কথাগুলো প্রচলিত, যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির যে ধরনের সংসদ ছিল বা জাতীয় পার্টি যে ধরনের বিরোধী দল ছিল, যেভাবে ছিল, সেই ধরনের একটা বিষয় এখানেও ঘটছে। আসলে কি এই ধরনের আপনার মনে হয়? দেখুন, আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সমীকরণের সঙ্গে বিএনপি এবং জামায়াতের সমীকরণকে মেলানোটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আপনি দেখেন যে জাতীয় পার্টি তার ইন্টারনাল কনফ্লিক্ট রিজলভ করার জন্য শেখ হাসিনার দ্বারস্থ হতো, রওশন এরশাদ এবং জি এম কাদের, তাই না? এবং জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না এটা নির্ভর করতো আওয়ামী লীগের উপর। হ্যাঁ, এবং জাতীয় পার্টির নেতারা প্রকাশ্যে বলতো যে আমাদের দলের মধ্যে এখন ভাঙন হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেন আমরা এটা মেনে নেব, বলেছেন না? এখন জামায়াতের রাজনীতি কি বিএনপি নিয়ন্ত্রণ করে? জামায়াতের আমির কে হবে এটা কি বিএনপি নির্ধারণ করে? বা জামায়াতের কোন আসনে কে নমিনেশন পাবে এটা কি বিএনপি নির্ধারণ করে দিয়েছে? জামায়াতের মজলিসে শুরার মেম্বার কারা হবে এটা কি বিএনপি নির্ধারণ করে দিয়েছে? যদি সেটা দিয়ে না থাকে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির যে সমীকরণ, বিএনপি এবং জামায়াতের সেই সমীকরণ, এটা তো মেলানোর কোনো কারণ নাই। একটা উপরিপাতন করার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে 2001-এ তারা জোটভুক্ত, এখন তারা মিলেই আসলে সংসদটা গঠিত হয়েছে, এনসিপি নতুন দল হিসেবে এটার সঙ্গে এসেছে, এবং এনসিপিও এসেছে জামায়াতের জোটভুক্ত হয়ে। এই যে এই আদলটার কারণে এই আলোচনাটা বারবার আসছে, এবং সেটা ইভেন 91 নির্বাচনের রেফারেন্সও টানা হচ্ছে, আপনার কনভারসেশনেও এসেছে সেটা। ঠিক আছে, এখন ধরেন আপনি একসময় পলিটিক্যাল অ্যালাই থাকলে আপনি সেই অ্যালায়েন্স থেকে আপনি বেরোতে পারেন না? অফকোর্স পারেন। আপনি দেখেন এই যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনের রেজাল্ট হলো, যে শুভেন্দু অধিকারী তো মমতার সাগরেদ ছিলেন, তারা একসঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মমতাকে 2011 সালে ক্ষমতা আনার পেছনে শুভেন্দু অধিকারী সে জানপ্রাণ দিয়ে লড়েছে। তো সেই শুভেন্দু তো পরবর্তীতে বিজেপিতে গিয়ে এখন মমতাকে ক্ষমতা থেকে হটিয়ে দিল। সো পলিটিক্সে তো এটা হয়, মানে এটা এমন না যে অভিনব কিছু না। আমি সবসময় যেটা বলি যে পলিটিক্স কখনো স্ট্যাটিক বিষয় না, এটা একটা প্রবহমান বিষয়। আপনি আজকে যাকে অ্যালাই হিসেবে দেখছেন, 5 বছর পরে সে আপনার অ্যালাই নাও থাকতে পারে। আমরা কি 5 বছর পরে পলিটিক্স আমরা এখন অনুমান করতে পারবো? আজকে আওয়ামী লীগকে যারা চরম শত্রু হিসাবে ভাবাপন্ন হিসাবে দেখছে, 5 বছর পরে আওয়ামী লীগ তো তাদের কাছে অ্যালাইও হতে পারে। সেরকম কোনো ইঙ্গিত কি দেখছেন? আমি রাজনীতিতে কোনো সম্ভাবনা নাকচ করি না। কেন করি না? দেখেন, পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। মানে এটা
আমার কাছে মনে হয় কি মানুষ, এটা আমি পলিটিক্সও দেখি, ব্যক্তি জীবনেও দেখি, কম্প্রোমাইজ করার অর্থ হেরে যাওয়া না। সামটাইমস কম্প্রোমাইজ করার অর্থ হচ্ছে জিতে যাওয়া, ইউ উইন। সো আপনি সেই কম্প্রোমাইজটা আপনি কখন করবেন এটা হচ্ছে মোদ্দা কথা, এবং কার সঙ্গে করবেন। সো যে কোনো সময় যে কোনো কিছুর কম্প্রোমাইজ হতে পারে। আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু এলো, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন আসলে? দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের একটা পুরনো রাজনৈতিক দল, এই হিস্টোরিক্যাল ট্রুথটা আমরা অস্বীকার করতে পারবো না। আওয়ামী লীগ এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দানকারী দল, এটাও আমরা অস্বীকার করতে পারবো না। আওয়ামী লীগের বাংলাদেশে একটা সাপোর্ট বেস আছে, সেটা কত বড় আছে সেটা হয়তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ ইট ইজ নট টেস্টেড বাই ইলেকশন, অন্য কোনো উপায়ও না। সো এই ফ্যাক্টসগুলো, এগুলোকে আগে স্বীকার করতে হবে। এগুলো স্বীকার করার পরে দেন আপনি এবার অ্যানালাইসিসে যাবেন যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কতটা। আওয়ামী লীগের প্রবলেম হয়ে গেছে সিন্স দ্য ভেরি বিগিনিং, মানে বাংলাদেশের অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ ভারত নির্ভর একটা দল হয়ে পড়েছিল, তাই না? আপনি দেখেন যে তারা ভারতের উপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করেনি। আপনি দেখেন যদি 5ই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে যদি ব্রিটেনে আশ্রয় নিতে পারতেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আজকে অন্যরকম থাকতো। বা উনি আমেরিকায় যদি আশ্রয় নিতে পারতেন, বা মিডল ইস্টে উনি আশ্রয় নিতে বা পারতেন, অন্য কোনো দেশে, অন্য কোনো ভারত দেশে। বাদে অন্য কোনো দেশে। কারণ কি, বাংলাদেশের মানুষ দেখেছে যে গত 16 বছর ধরে এরাই এদেরকে টিকিয়ে রাখলো এবং ওখানে গিয়ে আশ্রয় পেল। শুধু শেখ হাসিনা না, এন্টায়ার আওয়ামী লীগ লিডারশিপ ভারতে, এবং ওখান থেকে তারা অপারেট করছে। সো কেউ কেউ বেলজিয়ামে আছে, হ্যাঁ, একজন দুজন ইউরোপ আমেরিকায় ওদিকে আছেন। সো বাংলাদেশের মানুষের একটা ধারণা হয়েছে যে হয়তো আওয়ামী লীগ ভারত দ্বারা পরিচালিত, হয়তো না, এটাই বাস্তব। কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারত যে রিয়াকশন দেখিয়েছিল, এটা খুবই আনপ্রেসিডেন্টেড রিয়াকশন। সো ভারত যদি, আওয়ামী লীগ যদি ভারতের ওই জায়গা থেকে বেরিয়ে এসে পলিটিক্স করতে পারে, তাহলে আমার ধারণা যে আওয়ামী লীগের ফিরে আসার একটা সম্ভাবনা আছে। কিন্তু যতদিন তারা ভারতে থেকে অপারেট করার চেষ্টা করবে, ততদিন বাংলাদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ খুব ভালো বলে আমি মনে করি। কিন্তু তার সামনে তো হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা বা গণমামলার বিষয়টা আপনি শুরুতেই বললেন যে গণমামলার ইস্যুটা আছে। তো এই ধরনের ইস্যুগুলো যদি থাকে, তখন সে আলটিমেটলি, আমি যদি ধরেও নেই যে সে প্রিভিয়াস ওই রাজনৈতিক ভুল বলি বা যেটাই বলি, রাজনৈতিক অবস্থান থেকে সরে নতুন একটা রাজনৈতিক অবস্থানের দিকে যাত্রা করবে বলে ভাবছে, তাহলে এই পরিস্থিতিতে সে এটা করবে কি প্রকার? আচ্ছা, এখানে এটা তো শুধু আওয়ামী লীগ ভাবলেই হবে না, এখানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা আছে, বিএনপি, জামায়াত, তাদের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এদেশের মানুষেরও ভাবনার বিষয় আছে। যেমন আমি যদি ব্যাপারটা দেখি যে আওয়ামী লীগকে প্রথমে স্বীকার করতে হবে যে 5ই আগস্ট এবং জুলাই, মানে আগস্টে যে গণ অভ্যুত্থানের সময় তারা প্রচুর মানুষ মেরেছে, এটা তাদের একটা পলিটিক্যাল ডিজাস্টার ছিল। এটার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, এটার জন্য তাদেরকে লজ্জিত হইতে হবে। এটা প্রথম কথা। যদি আওয়ামী লীগ সেটা করে আওয়ামী লীগ কামব্যাক করতে চায়, আমি মনে করি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন হওয়া উচিত। পলিটিক্যাল রিকনসিলিয়েশন, হ্যাঁ। এখন সেই রিকনসিলিয়েশনটা কীরকম হবে? এটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন হওয়া উচিত একেবারে বড় আকারের, যে আমরা হয়তো একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন করলাম, এই কমিশন একদম জেলা পর্যায়ে পর্যন্ত অপারেট করলো, সেখানে আওয়ামী লীগের লোকজন আসুক, যারা আওয়ামী লীগের সঙ্গে তৎকালীন যুক্ত ছিল, তারা এসে তাদের বলুক যে না, ইট ওয়াজ এ মিস্টেক, এটা অন রেকর্ড হোক। যদি কারো হাতে রক্তের দাগ না থাকে, যদি কারো বিরুদ্ধে বড় আকারের কোনো করাপশন এলিগেশন না থাকে, যদি কারো বিরুদ্ধে কোনো গুম খুনে মদত দেওয়ার অভিযোগ না থাকে, তাহলে তারা এই সমাজে অপারেট করতে পারবে না কেন? ইজ দেয়ার এনি গুড রিজন ইউ ব্লক দেম? তারা তো এই দেশের মানুষ, তাই না? এখন কিন্তু সেটা করার জন্য আপনাকে একটা রিকনসিলিয়েশন করতে হবে। সেই রিকনসিলিয়েশনটা হবে যে আওয়ামী লীগকেও দোষ স্বীকার করতে হবে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। হ্যাঁ, আপনি সত্য স্বীকার করেন, দোষ স্বীকার করেন। যারা অপরাধী, দোষ স্বীকার করলে তারা কিন্তু পার পাবে না, তাদের বিচার হতে হবে। বাট আমি বলছি অন্য যারা আছে, তারা এই দেশের সমাজে তারা অপরাধ না করেও পালিয়ে বেড়াচ্ছে বা জেলে আছে, কারণে তারা ব্যবসা করুক, তারা চাকরি করুক, তারা সামাজিক অনুষ্ঠানে যাক, কেন আমরা তাদেরকে বদার করবেন আপনি? কোনো কারণ নাই তো। সো ওই রিকনসিলিয়েশনটা হওয়ার দরকার। আপনি যদি ওই রিকনসিলিয়েশনটা না করেন, এখন এটাকে হয়তো আপনি আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে না করলেন, বাট অনানুষ্ঠানিকভাবে তাদেরকে স্পেসটা দিলেন,
ওইটাও আবার কতটা ঠিক হবে রাজনীতির জন্য, এটা আমার কাছে একটা সন্দেহ আছে। সো আপনি যদি বেটার তাদেরকে স্পেস ক্রিয়েট করতে চান, মানে ডু ইট থ্রু রিকনসিলিয়েশন কমিশন। ওকে, আমি একদম শেষ দিকে, যে একদম শেষ আপনার একটা অ্যানালিসিসে আপনি বলেছেন যে খালেদা জিয়ার, একটা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার একটা উক্তিকে বলে যে ডান থেকে বামে, বাম থেকে ডানে, এবং সেটা দিয়ে হচ্ছে বিএনপি কি এখনো মধ্যপন্থী? এক নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে সংসদ দেখে বা জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হলো, এই সংসদ দেখে আপনার কাছে মনে হয়েছে যে এনসিপি জামায়াতের চাইতে ভালো করছে, এই পারসেপশনটা বা এই জায়গাটা কি কারণে? দুটো প্রশ্ন। একটা হচ্ছে বিএনপি এখনো কি মধ্যপন্থী অবস্থানে আছে বলে আপনি মনে করেন, বা মধ্যপন্থী অবস্থানে সে অ্যাক্ট করছে বলে মনে করেন? আর এনসিপির জামাতের চেয়ে ভালো করছে, কেন করছে বলে মনে হচ্ছে? আচ্ছা, বিএনপি আসলে বিএনপিতে তো অনেক বড় দল তো, এবং বিএনপি হচ্ছে যে একটা বিএনপির বহু ধারা, বিএনপিতে কিন্তু একটা ধারা না। এটা নিয়ে আমি একটা অ্যানালিসিস করব আমি ভেবেছিলাম, হয়তো সামনের দিনগুলোতে দেখবেন। তারপর আমি একটু হালকা হিন্ট করে রাখি যে বিএনপির অবস্থান এখনও কিন্তু মধ্যপন্থাই আছে। বিএনপিতে কোনো ডমিনেন্ট একটা আইডিওলজি সেখানে নাই। অনেকগুলো আইডিওলজি সেখানে অপারেট করে, বিভিন্ন ধরনের মানুষ। আমার ধারণা ছিল যে বিএনপি হয়তো গত 17 বছরে অনেক অত্যাচার, নির্যাতন, অনেক পলিটিক্স করে তারা অনেক পোক্ত হয়েছে, তাদের একটা নিজস্ব আইডিওলজি দাঁড়িয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, ওইটা মনে হয়নি। হ্যাঁ, যেটা আমরা ধারণা করেছি এখনো মনে হচ্ছে ওইটা হয়নি। বিএনপির যে বহুদা বিভক্ত বা বহু ধারা, সেটা দলের মধ্যে এখনো এক্সিস্ট করে। বিএনপির মধ্যে একটা আছে, দেখবেন যে তারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটাকে তারা খুবই ওন করে। আরেকটা অংশ আছে তারা একটু ইসলামিস্টদের প্রতি একটু টিল্টেড। হ্যাঁ, আরেকটা অংশ আছে তারা মনে করে যে না, এই দুইটাতে আমাদের দরকার নাই, আমরা মোর হচ্ছে একটু ইয়াং ফেসেস, একটু ওদিকে আমাদের নজর দেওয়া উচিত। সো বহু ধারা আছে। সো এখন বিএনপি ওই সবগুলোকে মিলেই তারা আগানোর চেষ্টা করছে বলে আমার ধারণা। কিন্তু এখনও পর্যন্ত বিএনপির অবস্থানটা যেটা ছিল যে মধ্যপন্থাতেই বিএনপি আছে, এবং বিএনপিকে কিন্তু একদম পুরোপুরি মধ্যপন্থী দল, ওই যেটা আমি বলেছিলাম যে বিএনপির কিন্তু একটু ডানপন্থার ঝোঁক ছিল, আপনি সেটা ইতিহাস ঘাটলেই পাবেন। ছিল কেন? কারণ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে মনে করতো যে ইসলামপন্থীরা একটা বড় শক্তি, সো তাদেরকে আমার কনফিডেন্স নিতে হবে। সেই জন্য বিএনপি হয়তো ভেতরে এটা ধারণ না করলেও ওভার্টলি সেটা তারা বাইরে থেকে আপনি এটাকে বুঝতে পারতেন, ওই ধারণাটা তারা দিত যে না, ওরা আমাদের সঙ্গে আছে। সো আমার কাছে মনে হয় যে বিএনপি এখনও ওই ধারার মধ্যেই আছে, একটু ডানে হেলেই আছে এখনো পর্যন্ত। ডানে একেবারে হেলে না থাকলেও বিএনপি সেই ডানের ওই অংশটাকে তারা চটাতে চায় না। আচ্ছা, তাদেরকে তারা কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলতে চায় না। আর এনসিপির ইস্যুটা আমার কাছে মনে হলো যে আপনি যদি দেখেন সংসদে জামায়াতে ইসলামের যে প্রতিনিধি বা যারা আছেন, তাদের মধ্যে জামায়াতের আমির ছাড়া অন্য কেউ কিন্তু আর ভালো বক্তা না। জামায়াতে ইসলামের যিনি আমির, ওনার সম্পর্কে তো আমি সরকারি দলের লোকজনও ওনাকে প্রেইজ করছে বা প্রশংসা করছে। অন্য যারা কথাবার্তা বলছেন তাদের কথায় কিন্তু কোনো সাবস্ট্যান্স নেই, এবং তারা সেভাবে জোরালোভাবে অনেক কিছু বলতেও পারছেন না। এবং আমার কাছে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু দেখে মনে হয় যে তারা মনে হয় সংসদে খুব বেশি, যেহেতু তাদের অনভিজ্ঞতার ব্যাপারটা এটা প্রকাশ্যে ফুটে উঠেছে। আর এনসিপিও তাদের অভিজ্ঞতা নাই, কিন্তু এনসিপির যেটা হয় যে এনসিপির যারা সংসদে গেছে তাদের একটা, আমি বলি যে সো কল্ড একটা স্টার ভ্যালু আছে, তাই না? আপনার শফিকুর রহমানকে বাংলাদেশে যতজন লোক চেনে, নাহিদ ইসলামকেও ঠিক ততজন লোকই চেনে। এই জায়গাতে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহকেও ততজন লোকই চেনে, কম কেউ চেনে না আর কি। সো ওই জায়গাতে এনসিপির লিডাররা বা ওরা যখন কথা বলছে, তখন মানুষের মধ্যে আগ্রহটা একটু বেশি হচ্ছে। মানুষজন হ্যাঁ, এনসিপি জামায়াতের ছায়াতলের মাধ্যমে থেকে তারা সংসদে গেছে, কিন্তু তারা মনে করে যে, আমার কাছে যেটা মনে হয় যে আমি বিভিন্ন জায়গায় রিয়াকশনসগুলো যেটা দেখতে পাচ্ছি, যে আপনি দেখেন যে এই সংসদে কিন্তু যত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে কিন্তু এনসিপির নেতারা যে কথাবার্তাগুলো বলেছে ওগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে কম্পেয়ার টু জামাত। সেটা মিডিয়াও আলোচনা করেছে ওটা নিয়ে। সো এটাতে বোঝা যাচ্ছে যে মিডিয়ার ইম্পর্টেন্সটাও কিন্তু তারা জামায়াতের চেয়ে এনসিপিকে বেশি দিচ্ছে। এখন এটা যে অন্যরা
ডেলিবারেটলি এনসিপিকে বেশি দিচ্ছে ব্যাপারটা তা না। মিডিয়া তো নিউজ খোঁজে, আপনি জানেন যে মিডিয়ার কাছে এটা দেখার কোনো বিষয় না যে ভাই আমি নিক্তি মেপে আমি কাকে কতটুকু দিলাম। কতটুকু দেব, সো তারা দেখেছে যে সুযোগই নেই। হ্যাঁ, সো আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, সবকিছু মিলে দেখেন যে মনে হয় স্টিয়ারিংটা এনসিপি হয়তো সামনের দিনগুলোতে তারা পরিচালনা করবে আর কি। আমি একদম শেষ প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের যেই জাতীয় সংসদ, সরকার, বিরোধী দলের ডানপন্থী অংশটা নেতৃত্বে আছে, সরকারে ডানে হেলে থাকা মধ্যপন্থী একটি দল আছে। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। একটা আওয়ামী লীগের পতনের পর 5 আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিদায় নেওয়ার পর ভারত বিরোধী এক ধরনের অবস্থান আমরা এখানে দেখেছি। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, বিজেপি ক্ষমতায় আসছে, একেবারেই ডানপন্থী একটা দল। বাংলার যেই এক ধরনের সংযোগ, ভাষাভিত্তিক যে সংযোগ, সেটা যদি বলি, ইতিহাসের এক ধরনের সংযোগ আছে সেটার কথা যদি বলি, বা একদমই প্রতিবেশী রাজ্য যদি বলি, এক ধরনের আমাদের এই দুই অঞ্চল, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা আরও সারাউন্ডিং যে অংশগুলো আছে, এক ধরনের ইন্টারাকশন হয় বা হয়ে আসছে। সেখানে এই বদল, এদিকেও এক ধরনের ডান, সরকার বিরোধী মিলিয়ে ওদিকেও ডান, কি হতে পারে? বাংলাদেশের উপর ইম্প্যাক্টটা কেমন হবে? ভেরি ডিফিকাল্ট এটা এই মুহূর্তে বলা, বাট আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ফলাফল, এটা আমাদেরকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে সামনের দিনগুলোতে। কারণ বিজেপি অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে তাদের একটা স্ট্রং ফুটিং চাচ্ছিল, শেষ পর্যন্ত তারা পেয়েই গেল। এবং আপনি জানেন যে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসছে প্রদেশগুলোতে, সেখানে মুসলিমদের অবস্থা কিন্তু ভালো না। এবং পশ্চিমবঙ্গ তারা একটা অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট সেখানে তৈরি করেছিল, অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট তারা তৈরি করেছিল। এখন এখানে এসে যদি তারা মুসলিম এবং বাংলাদেশ বিদ্বেষী যে প্রচারণা, এটা যদি চালাতে থাকে, এবং বিজেপি তো বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশে পুশব্যাক করানোরও অনেক পক্ষপাতী, তো এই কাজগুলোর দিকে যদি তারা মনোনিবেশ করে, তাহলে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একেবারেই ভালো কিছু হবে না। যদিও দুই দেশের সরকার মানে সেন্ট্রালি চাচ্ছে যে বিএনপির সঙ্গে বর্তমান বিজেপি সরকার এটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে, কিন্তু সরকার আলাদা জিনিস আর সমাজ ব্যবস্থা এবং স্থানীয় রাজনীতি সেটা আলাদা জিনিস। আপনি স্থানীয় রাজনীতি বা সমাজ ব্যবস্থায় আপনি কেন্দ্রীয় সরকারগুলো খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। তারাও একসময় যেটা করে, একটা মানে পপুলিস্ট ধারণার মধ্যে তারা ঢুকে যাবে। সো যদি ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি অ্যান্টি বাংলাদেশি এবং অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টটা জোরদার হয়, তাহলে আমার ধারণা যে ওই বিষয়টা বাংলাদেশের ডানপন্থীদেরকে আরও বেশি উৎসাহিত করবে বা তাদেরকে আরও একটা স্কোপ তৈরি করে দিবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে এখানে প্রপাগেট করার জন্য আরও বেশি করে। সো তখন বাংলাদেশের সরকার চাইলেও সেখানে কিছু করতে পারবে না, এবং এটা একটা রেসিপ্রোকাল হিসাবে ভারতের সরকার চাইলেও এখানে তেমন কিছু করতে পারবে না। সো ব্যাপারটা এরকম না যে বিজেপি এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বলে বিজেপির সঙ্গে কেন্দ্রের সম্পর্কটা ভালো থাকবে, অনেক কিছু বাংলাদেশ পাবে। আমি এটাকে ওই প্রিজমে বা ওই লেন্স দিয়ে আমি এটাকে দেখি না। ধন্যবাদ আকবর হোসেন। আমরা অনেকগুলো বিষয় আসলে আলোচনায় এলো, এর মধ্যে সর্বশেষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেটার ইম্প্যাক্ট কী হতে পারে বলা হচ্ছে। ওই অংশে যদি হচ্ছে অ্যান্টি বাংলাদেশ বা অ্যান্টি মুসলিম রাজনীতি যদি উত্থান হয়, সেটার প্রভাব বাংলাদেশের উপরে পড়তে পারে। এখানেও একই ধরনের রাজনীতি পাল্টাপাল্টিভাবে ডেভেলপ করার যথেষ্ট সুযোগ তৈরি হতে পারে। আকবর হোসেন আরেকটা যে কথাটি বললেন, বা সেটা হলো বাংলাদেশের রাজনীতির যেই মাঠ, সেই রাজনীতির মাঠের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নে যে বিষয়টি এলো, সেটা হচ্ছে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যাওয়া, যেটা একদম প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি অঞ্চল ধরে ধরে করা, এবং সেখানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আসলে অভিযোগ, দুর্নীতি হোক, হত্যা হোক, যার হাতে রক্ত নেই, তাদেরকে বাদ দিয়ে যারা অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনা। এ ধরনের বিষয়গুলো এলো। সাংবাদিকতার নানান প্রসঙ্গ এলো, সাংবাদিকতার ইস্যুর সাথে আসলে আস্থা, জনআস্থার সাথে কিভাবে সম্পৃক্ত, নানান বিষয় এলো। আসলে বাংলাদেশ আসলে সামনে কোন পথে হাঁটতে যাচ্ছে,
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো, ওদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও শেষ হলো। এই দুটো মিলিয়ে একপাশে বাংলাদেশের এক ধরনের ডানে হেলা বা জাতীয় সংসদ বলি, বা ওদিকে পুরোপুরি ডানপন্থী একটা নতুন সরকার বলে, যেটা কেন্দ্র এবং কেন্দ্রের রেপ্লিকেট হলো পশ্চিমবঙ্গের বিধানসভায়। সো এইটার আসলে পাল্টাপাল্টি হিসেবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যেতে পারে আপনারা কি মনে করেন জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।